বিয়ের পর দিনই নতুন বউ পালিয়েছে। ব্যাপারটা মনিব বুঝতে পারল সকাল 9টার দিকে। চোখ মেলে নিজেকে একাই আবিষ্কার করলো বিছানায়। তার সদ্য বিবাহিতা স্ত্রী আশেপাশে নেই। মনিব ভাবল হয়তো বাথরুমে। ব্যাপারটাকে পাত্তা না দিয়ে সে ঘুম চারণ্ড চোখে উঠে বসল। গতকাল রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় 3টা বেজে গিয়েছিল। মাথাটা এখনও ভার হয়ে আছে, কোনোভাবেই চোখ খুলে রাখা যাচ্ছে না। মনিব পুনরায় শুয়ে ঘুমের রাজ্যে তলিয়ে যেতে লাগলো। প্রায় অনেকক্ষণ পর দরজায় করাঘাত পড়ে। সেই শব্দে মনিব জেগে উঠে খানিকটা চমকে যায়। মিঠি কই? তবে কি এখনও বাথরুমে মেয়েটি? এতক্ষণ ধরে কি করছে বাথরুমে? ঘোলা চোখে মনিব 7 পা চিন্তা করতে করতে উঠে গিয়ে দরজাটা খোলে। তার ছোট বোন সিথি এসেছে। সিথি দুষ্টু গলায় বলল, 10টা বাজতে চলো ভাইয়া, তোমার বা ভাবির কারো দেখা নেই। বাহিরে লোকজন ফিসফিস করছে আর হাসছে। দেখি সরো, আমি ভাবিকে উঠাই বলে সিথি ঘরের ভিতর ঢুকে বিছানা খালি দেখে প্রশ্নবিদ্ধ চোখে মনিফের দিকে তাকাতেই মনিব বলে উঠল, বাথরুমে দেখ। সিথি দেখল কোথাও কেউ নেই। মনিফের টনক নড়ল এবার। হতনত পায়ে সে সারা বাড়ি খুঁজতে লাগলো। ভাইয়ের দিক বেদিক শূন্য অবস্থা দেখে সিথির অন্তরাত্মা কেঁপে উঠল। এক ঝাঁক দুশ্চিন্তা অশুভ ভাবনা মস্তিষ্কে ভিড় জমায়। প্রায় 10 মিনিট পর মনিব বুঝতে পারে তার বউ বাড়িতে নেই, এমনকি আশেপাশে কোথাও নেই। হতাশা ও দুশ্চিন্তাগ্রস্ত চিত্ত নিয়ে বিছানায় এসে বসতেই বালিশের উপরে এক টুকরো কাগজ ভাস্কৃত অবস্থায় দেখতে পেল। চিলের ন্যায় ছো মেরে কাগজটি তুলে নিল সে এবং পড়তে শুরু করলো। সাথে সাথে কাগজে লেখা, আমার অন্য জায়গায় সম্পর্ক আছে। আমার পক্ষে এই বিয়ে বা আপনাকে কোনো কিছুই মেনে নিয়ে জীবনযাপন করা সম্ভব না। তাই রাতের আধারেই চলে যাচ্ছি। আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ। আর শুনুন, আপনি ভীষণ ভালো মানুষ। আপনার জীবনে খুব ভালো কেউ আসুক, এই দোয়ায়। মনিব স্তব্ধ হয়ে গেল। সে হাসবে নাকি কাঁদবে নাকি রাগ দেখাবে কিছুই বুঝে উঠতে পারল না। কাগজখানা সিথির উদ্দেশ্যে বাড়িয়ে ধরল। সিথি গিয়ে পুরো বাড়িতে জানিয়ে এলো বউ পালানোর ঘটনা। কথাখানা শোনার পর মনিফের মতোই বাকি সবাই স্তব্ধ হয়ে রইল। শুধুমাত্র শেফালি বেগম হইচই লাগিয়ে দিলেন। তাদের বাধ্য থাকবে এই ভেবে গরিব ঘর থেকে বাবা মাহীন মেয়েকে নিয়ে এসেছিলেন এ বাড়িতে। কিন্তু এরকম একটা কাণ্ড ঘটাবে তা কে জানত। মিঠের মৃত বাবা মাকে তুলে বেশ কয়েকটি গালি দিয়ে তবে থামলেন তিনি। বিপদ দ্রুতই কাঁধ থেকে নেমেছে এই বলে আল্লাহর শকর আদায় করলেন। পুরো ঘটনায় মনিফ শান্ত রইল। ওজার শেষে ভাটা নামলে নদী যেমন শান্ত হয়ে যায় ঠিক তেমন। তবে একটি কারণ তার কাছে স্পষ্ট হলো, বিয়ের পর থেকে মিঠের এত কান্না আহাজারি কেন ছিল সেটা আবার বেশ স্পষ্টভাবে সে বুঝতে পারল। দিন শেষে রাত নামলো, তবে মেয়েটি আর ফিরে এলো না। মনিব দীর্ঘশ্বাস ফেলে নিজের জীবন নিয়ে এগিয়ে যেতে শুরু করলো। কাঁচা রাস্তার মোড়ে মিঠিকে দাঁড়িয়ে থাকতে দেখে সজল চমকে উঠল। এদিক ওদিক তাকে উদ্ভ্রান্তে নেয় সে ছুটে এলো মিঠির দিকে। এতগুলো দিন পর সজলকে চোখের সামনে পেয়ে নিজেকে কিছুতেই সামলে রাখতে পারল না মিঠি। সে দুকড়ে কেঁদে উঠল। সজলের বুকের মাঝে নিজের স্থান করে নিতে চাইলে সজল বাধা প্রদান করে। মিঠি এক বাহু টেনে ধরে চাপা গলায় ধমকের সুরে বলল, তুমি এখানে? মিঠি ভেজা স্বরে উত্তর দেয়, আমি পালিয়ে এসেছি সজল। তোমাকে ছাড়া অন্য কাউকে নিজের স্বামী বলে পরিচয় দিতে পারবো না। মানে কি এসব তুমি কি বলছো? তুমি এখানে আসার পরদিন হঠাৎই শুনতে পাই আমার বিয়ে শুক্রবারে। আমি তো কিছুই ভাবতে পারছিলাম না। তোমার সাথে ফোনে যোগাযোগের অনেক চেষ্টা করি, কিন্তু প্রতিবার ফোন বন্ধ বলছিল। ফেসবুকে তুমি ছিলে না। বাসা থেকে পালানোর চেষ্টা করেছিলাম, পারিনি। মামি সবসময় চোখে চোখে রাখত। হয়তো তোমার আমার সম্পর্কটা মেনে নেবে না বলেই মামা মামি এভাবে বিয়েটা দিয়ে দিল আমার। তবে শুনেছি অনেকদিন আগে থেকে এই বিয়ের আলাপ চলছিল, অথচ আমার কানে কিছুই পৌঁছায়নি। সজল ঢোক গেল। মিঠির সঙ্গে তার 3 বছরের সম্পর্ক, তবে সবটা এখন মিথ্যে মনে হয়। প্রথম প্রথম মিঠির সুন্দর মুখখানা, শান্ত স্বভাব এবং বাবা মা নেই বলে একটা মমতাবোধ থেকে সম্পর্কটা তৈরি হয়েছিল। কিন্তু আর আগের টান অনুভব হয় না। বরং তার বাবা মা যে মেয়েকে ঠিক করে রেখেছে সজলের জন্য, তাকে দেখতেই গ্রামে আসা। তাকে দেখার পর থেকেই সজলের মাথা আউট হয়ে গেছে। এত সুন্দর পরিমত মেয়েকেই তার চাই স্ত্রী হিসেবে। ওই মেয়ের সৌন্দর্যের সামনে মিঠিকে পান্তা ভাত মনে হয়। অনুভূতিগুলো ফিকে হয়ে গেছে। সময় যেন পাল্টে যায়, মানুষের মনও পাল্টে যায়। আর সম্পর্ক করেছে বলেই বিয়ে করতে হবে এ কথা কোথাও লেখা আছে কি? নেই। ভাবনার রেলগাড়ি একবার ছুটতে শুরু করলে চলতেই থাকে। একটি ছেলে এসে সজলকে ঘর থেকে ডেকে নিয়ে বলেছে একজন অচেনা মেয়ে তার সাথে দেখা করতে এসেছে। মেয়েটির নাম মিঠি। তাই শুনে ছুটে এসেছে সজল। অজানা ভয়ে আতঙ্কে, ভালোবাসার টানে নয়। ভাবনার গতিপথ থামিয়ে সজল মিঠির দিকে চাইল। একরা স্বপ্ন ও আশা নিয়ে মিঠি তাকিয়ে রয়েছে। সজল ইতস্ত করে, কে বলবে ভেবে পাচ্ছি না। তাকে নির্বাক থাকতে দেখে মিঠি ফের বলে উঠল, ভাগ্যকে মেনে নিয়ে আমাকে বিয়ের পিঁড়িতে বসতেই হয়। কিন্তু কিছুতেই মন থেকে তাকে মানতে পারছিলাম না তোমার জায়গায়। আমি তো তোমাকে ভালোবেসি, তাই না? তাহলে তাকে কি করে মানব?
তাই সুযোগ পেয়ে ভোরবেলায় ওই বাড়ি ছেড়ে পালিয়ে আসি। সজল বিষয় নিয়ে বলল, তোমার বিয়ে হয়ে গেছে? মানে, তুমি বিয়ের আসর থেকে পালাওনি? চেষ্টা করেছিলাম, পারিনি, কিন্তু বিয়ের পর পালাতে সক্ষম হলাম। এই তো মোক্ষম সুযোগ। মিঠিকে ফিরিয়ে দেওয়ার জন্য এর চেয়ে বড় যুক্তি আর কি হতে পারে? চল শক্ত করে সজল বলে উঠল, তুমি ভাবলে কি করে একটা বিবাহিত মেয়েকে আমি বিয়ে করব, তাকে নিয়ে সংসার সাজাবো? তোমাকে যে ছুঁয়েছে তার কাছে যাও, বৃথা এলে এখানে। চোখের পানিরাও থমকে গেল সজলের কথা শুনে। ফ্যালফ্যাল নয়নে মিঠি তাকিয়ে রইল, কি বলবে ভেবে পাচ্ছে না। ঠোঁটের কোণ দিয়ে মলিন হেসে বলার চেষ্টা করল, তুমি মজা করছো আমার সাথে? মজা করার মতো মোড আমার নাই। শোনো মিঠি, আমাদের ভেতর যা ছিল সব ভুলে যাও। তোমার বিয়ে হয়ে গেছে, আর আমার বাবা মা কিছুতেই একজন বিবাহিতা নারীকে আমার স্ত্রী হিসেবে মানবে না। তাহলে সম্পর্ক কেন গড়েছিলে? মিঠির চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সজল ভ্রুকুচকে বলল, আজব কথাবার্তা তোমার। সম্পর্ক ছিলে বলেই বিয়ে করতে হবে এমনকি বলেছিলাম আমি? আর এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, তাহলে কেন মানতে চাইছো না? বাস্তবতা দেখো মিঠি, আর চলে যাও। শুধু শুধু আমার জীবনে অশান্তি করো না। সজল পা বাড়ায়। পেছন থেকে মিঠি টেনে ধরল তাকে। একরাশ বিরক্তি নিয়ে সজল তাকালো। মিঠির দুই চোখ বেয়ে নোনা জল ঝরে পড়ছে। সজলকে অনেক অনুনয় বিনয় করল সে। সজল শুনল না। মিঠিকে টেনে বড় রাস্তায় তুলে দিল, বলল, এখানেই বাস আসবে, সেই বাসে করে চলে যাও। টাকা পয়সা আছে নাকি দিয়ে দেব। মিঠির কান্না হুট করে বন্ধ হয়ে গেল। নিজেকে ভীষণ ভীষণ ছোট মনে হলো। এই কার জন্য একটা ভদ্রলোকের মনে কষ্ট দিয়ে এলো সে। ছি, নিজের ভালোবাসা এভাবে অপাত্রে ঢালার জন্য নিজের উপর খুব রাগ হলো মিঠির। কাটকাট করে সে বলল, আমার মন যেভাবে ভাঙলে তার চাইতে বড় আঘাতে তোমার মন ভাঙুক। সজল বিরক্ত গলায় বলল, তোমরা পারো তো এই একমাথা বলতে, কিছু হলেই অভিশাপ দেওয়া ছাড়া আর কি বা যোগ্যতা আছে? যত সব। সজল পা বাড়ালো সামনে, একবারও পিছন ফিরে তাকালো না। তাকালি দেখতে পেত মিঠি দুহাতে মুখ ডেকে ঢুকরে কাছে। আত্মহত্যা করতে ইচ্ছে করছে, এই জীবন রেখেই বা কী লাভ? এখন আমি কোথায় যাব? না ওই ভদ্রলোকের কাছে ফিরতে পারবো, আর না মামা মামির কাছে। 3টে বছর সম্পর্ক, অথচ মানুষ চিনতে এত বড় ভুল আমি কি করে করলাম? জীবন দিয়ে দেওয়া উচিত সত্যি কি খুব সহজ? আমার যে সেই সাহসটুকু নেই। আনমনে স্বগতোক্তি করছে মিঠি। নোনা ধারার সাথে সাথে তার বুকটাও ছিঁড়ে যাচ্ছে। ভেতরটা রক্তাক্ত, কিছুই মাথায় আসে না। মাথার ওপর একটি ছাদ চাই, পেটে চাই খাবার। সে কোনো চাকরিও করে না, সঙ্গে 3000 টাকা রয়েছে শুধু, যা পেয়েছিল বিয়ের সময়ে বিভিন্ন মানুষের কাছ থেকে। এই টাকা দিয়ে কী বা করতে পারে সে? কপালের ধাত চাপড়ে ধুলো মাটিতে বসে পড়ল মিঠি। শরীরটা থরথর করে কাঁপছে একই সঙ্গে। ভবিষ্যৎ কি? সবটাই স্পষ্ট। অজানা এক ভয় জেগে বসেছে। ভীষণ বিরক্তি নিয়ে একদলা থুতু ফেল সজল পথের ওপরে। সকাল সকাল মোটটাই নষ্ট। জীবনে অনেক মেয়ে দেখেছে, কিন্তু এরকম সাহসী মেয়ে তার বাপের জন্মে দেখেনি। একবার শুধু সজলের মুখ থেকে তার গ্রামের বাড়ির ব্যাপারে বৃত্তান্ত শুনেছিল। ঠিক খুঁজে খুঁজে চলে এসেছে বেচারা সজল। সে কী করে জানবে প্রেমে বলে মানুষ ভয়ঙ্কর সাহসী ওঠে? তবে প্রেমটা হতে হয় সত্য। তার মতো ঠুনকো ভালোবাসার মানুষ না বুঝতে না জীবনেও। এই সজল, এই! বাদল ডেকে ওঠে। সজল পথের মাঝে দাঁড়ালো। দূর থেকে বাদল, অভি, তমাল আসছে। এরা তিনজনেই সজলের কাছের বন্ধু। বলতে গেলে সজলের সব শয়তানের পার্টনার। বাদল বাদে বাকি দুজনেই গ্রামে থাকে। পড়াশোনা তাদের দ্বারা হয়নি। একমাত্র বাদল আর সজলে ঢাকায় পড়াশোনা করে। সজলের কাছাকাছি এসে বাদল বলে উঠল, কিরে মামা, মেয়েটা কেড়ে? দেখে তো এই গ্রামে মনে হচ্ছে না। আমাদের থেকে আর লুইকা ভালোই কাম করতেছিস দেখি, বলে খ্যাক করে হাসে তমাল। অভিও সায় দিল। সজলের কপাল কুচকে আসে। মাছে তাড়াবার মতো হাত নাড়িয়ে সে বলে ওঠে, একটা বিষ মামা। মিঠির ব্যাপারে সবকিছু খুলে বলল সজল। যা শুনে বাকি তিনজনের চোখজোড়া চকচক করে উঠল। বাদল চাপা স্বরে বলল, এরকম একটা মেয়েকে ফিরিয়ে দিচ্ছিস? মনে হয় মজা শেষ মামা তোর। রাগ তোর মজা। আজ পর্যন্ত হাত ছাড়া আর কিছু ধরতে দিয়েছে নাকি আমাকে? সবসময় ন্যাকা সেজে বসে থাকতো। বিয়ের আগে প্রেম করতে পারবে, অথচ অন্য কিছু করা যাবে না। করলে তাকে পিঁপড়িতে কামড়াবে, যত সব। সজলের বিরক্তির পাল্লা বাড়ছে। রাস্তায় দাঁড়িয়ে মিঠির ব্যাপারে কথা বলতে অস্বস্তি লাগছে। অভি বাঁকা ঠোঁটে বলল, বলিস কি? এত বছরের রিলেশন আর কিছুই করতে পারলি না বেটা? তোর তো মরে যাওয়া উচিত। অভি হাসে। সজল মুখ দিয়ে চকারান্ত বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করল, বাদ দে তো। এখন যেটা আমি বিয়ে করব সেটা এটার চেয়ে সুন্দর। তোরা দেখিস নাই? দেখলে বুঝতি। আমাদের আর বোঝাতে হবে না মাম্মা। মেয়েটাকে কি বলে আসছিস? বলছি ঢাকায় চলে যেতে। না, এত তাড়াতাড়ি এত সুন্দর পাখিটাকে ছাড়া উচিত হয় নাই। আমার কাছে একটা বুদ্ধি আছে, যদি তুই রাজি হস। কয়েকটা দিন মজা করতে পারি আমরা। বাদলের কি বুদ্ধি জানার জন্য উপস্থিত তিনজনকেই বেশ উৎসুক দেখা গেল। দূরে দাঁড়ানো মিঠির দিকে এক নজর চেয়ে বাদল বলতে লাগলো তার বুদ্ধির কথা।
যা শুনে সবার ভেতরেই উত্তেজনার সৃষ্টি হয়। শুধুমাত্র সজলের পিঠ দিয়ে একটা শীতল ঘাম ফোঁটা গড়িয়ে পড়ল। সে কিছুতেই রাজি হলো না। অভি তমাল দুজনে রাজি। তাদের জোড়াজড়িতে এবং ভরসার কথা শুনে শেষমেশ সজলকেও রাজি হতে হলো। বাদল বোঝালো, দেখ দোস্ত, খাঁচায় নিচ থেকে আসা পাখিকে তুই কেন ঠেলে বের করে দিবি বল? এই বয়সে একটু মজা টজা না করলে কি বুড়ো বয়সে করবি? এই মেয়ে যে এখানে এসেছে সেটা কি কাউকে বলে এসেছে? আসেনি তো। তাহলে আমরা ওর সাথে কি করলাম না করলাম সেটা কে জানবে? আর ওকে একদম মেরে ফেলবো না তো। কয়েকটা দিন একটু আনন্দ ফুর্তি করব, তারপর যে যার পথে। সজল শুকনো ঢোক গিলে বলল, কিন্তু ও যদি কাউকে বলে দেয়? দিলে দেবে, কি প্রমাণ থাকবে তার কাছে? আর আমরা কি তুলে নিয়ে এসেছি নাকি? মেয়ে নিজে এসেছে। আমার কি মনে হয় জানিস, এই মেয়ে কাউকে কিছু বলতে পারবে না। বললে তো নিজের বেঁচে থাকার সম্মানটুকু নষ্ট করবে। আর যদি আত্মহত্যা করে, ধ্যাত, আত্মহত্যা করতে যাবে কেন? আর করলে তো এখনও করবে। এই যে তুই ওকে ফিরিয়ে দিলি, ওর কি যাওয়ার কোনো জায়গা আছে এখন? আর না আছে কোনো মুখ দেখানোর উপায়। শোন, এখানে তুই একা না, আমরা সবাই আছি। যা হবে ভেবে দেখব। কিন্তু হ্যাঁ, সুযোগ পেয়ে মুখের মতো হেলায় হারাতে আমি রাজি নই। কী রে অভি, তমাল, তোরা কিছু বলছিস না কেন? তোরা রাজি আমার সাথে? অভি তমাল দুজনেই মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। তারাও বাদলের দলে। প্ল্যান মোতাবেক সজল উদ্গ্রীব মন নিয়ে মিঠির দিকে এগিয়ে গেল। মিঠি দূর থেকে দেখছে সজলের সঙ্গে মিলে আরও তিনজন ছেলে কিছু একটা ফিসফিস করছে। তবে সেটা কি সে টের পায়নি। কিন্তু সজলকে পুনরায় তার দিকে ফিরে আসতে দেখে খানিকটা হকচকে গেছে সে। কান্না ভুলে সজলের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। মিঠির মুখ পানে দাঁড়িয়ে সজল ইনিনে বিনিনে বলল, আমি সরি মিঠি, আসলে আমি খুব শকড হয়ে গিয়েছিলাম। তাই কি বলতে কি বলেছি জানি না। আমার বন্ধুরা আমাকে বুঝিয়েছে তোমাকে এভাবে ফিরিয়ে দেওয়াটা উচিত না। সত্যিকারের ভালোবাসা নাকি সহজে পাওয়া যায় না। আর আমি পেয়েও কেন অবহেলায় হারাবো? মিঠির তীক্ষ্ণ কণ্ঠে বলল, এটা তোমার অভিনয় নয় তো সজল? তোমাকে কিভাবে বিশ্বাস করি আমি? দারুণ বোকা মেয়ে তো আপনি। এত কষ্ট করে ওকে বোঝালাম, আর আপনি কি না বিশ্বাস করতে চাইছেন না? ঠিক আছে, আপনাকে বিশ্বাস করতে হবে না। আমরা চেয়েছিলাম আজকে আপনাদের বিয়ে দিয়ে তারপর সজলের বাসায় উঠিয়ে দেব। যত যাই হোক, ছেলেকে তো আর রাস্তায় ফেলতে পারবে না ওর বাবা মা। কিন্তু আপনি যখন বিশ্বাস করতেই চাইছেন না, তখন কি আর করার? এই সজল, চলে আয়। পেছন থেকে এক নাগারে কথাগুলো বলে থামল বাদল। সজল একটা ইনোসেন্ট দুঃখী দুঃখী লুক নিয়ে বাদলের সঙ্গে হাঁটা দিল। 7-5 ভাবার সময় পেল না মিঠি। দ্রুতই সজলকে থামালো এবং রাজি হয়ে গেল। এছাড়া আর কী বা করার আছে? কোথায় যাবে সে? তার চেয়ে সজলের সঙ্গে থাকলেও একটা নিরাপদ ছাদ তো পাবে। তবে সজল তাকে যেসব বলেছে তা এখনও ভুলে যায়নি মিঠি। শক্ত হয়ে করুক আর যেভাবেই করুক, মিঠির সঙ্গে বাজে আচরণের জন্য তাকে একটা শিক্ষা দিয়ে ছাড়বে মিঠি। একবার বিয়েটা হোক, তখন দেখে নেবে। মিঠি নরম গলায় বলল, এখন আমরা কোথায় যাব তাহলে? প্রদত্তরে উপস্থিত 4 জন কোমরের রথ হলে কুটিল হাসি ফুটে উঠল। প্রকৃতিতে মন ভালো করে দেওয়া ঝলমলে আলো। তবু আজ মুনিফের মন মেজাজ ভালো নেই। একজন গ্রিল মিস্ত্রিকে ডেকে এনে তার ঘরের জানালাগুলোই গ্রিল লাগানোর কাজ করছে সে। অনেক অনেক আগে ঢাকাতেও বড় খোলামেলা ঘর পাওয়া যেত। এখন তো চারদিকে সব মুরগির ঘর। ছোট ছোট ঘরগুলোতেও কত লোক ঠাঁই হয়ে নিতে পারে না। গ্রামে বেড়ে ওঠা মুনিফের বরাবরই খোলামেলা পরিবেশ ভালো লাগে। তারই রেস ধরে ঢাকায় বাড়ি বানানোর সময় মুনিফ নিজেদের বাড়ির জানালাগুলো গ্রিল ছাড়া বানিয়েছে। তবে মোটা এবং দামি থাই গ্লাস লাগিয়ে ভোলেনি। এমনকি ঘরের সঙ্গে লাগোয়া বারান্দাও হাফ ইট দেওয়া, পুরোটা ভরেনি। তবে এই খোলামেলা পরিবেশটাকে আজ বেশি বিরক্ত লাগছে। যদি ছোট্ট মুরগির খোপি বানাতো, মিঠিকে পারত পালিয়ে যেতে। মনের ভেতর থেকে অজানা এক সত্তা জবাব দেয়, যে পালাতে চায় তাকে কি আটকে রাখা যায় রে পাগল? মনিপের বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস মিস্ত্রিকে পর্যন্ত অন্যমনস্ক করে দিল। সিগারেটে পোড়া কালো ঠোঁট নাড়িয়ে তিনি বললেন, ভাইরে, মনে হইতেছে মন খারাপ। মন খারাপ থাকলে গ্রিল লাগাইতেছেন কেন? এমনিতেই কত সুন্দর লাগতেছে। ঢাকার মধ্যে এরকম খোলামেলা বাড়ি তো আজকাল চোখেই পড়ে না। দেশের বাড়িটার কথা খুব মনে পড়ে ভাইজান। বলতে বলতে মিস্ত্রি হতাশা মিশ্রিত শ্বাস ত্যাগ করে। মনিফ বিরক্ত মাখা গলায় জবাব দেয়, কথা না পারিয়ে দ্রুত কাজ করেন। আর যাওয়ার আগে বারান্দাটা দেখে যাবেন। বারান্দায় গ্রিল লাগাবো পুরোটা। আচ্ছা ভাইজান। সিথির ঘরে উকি দেয়। গোমট মুখে ডাকে, ভাইয়া। মনিফ তাকালো। সিথি হাত ইশারায় কাছে ডেকে নেয়। সিথি মন খারাপ গলায় বলল, আগে সুন্দর লাগলো আমাদের বাড়িটা। যে দেখতো সেই পছন্দ করত। এখন কেন চারদিকে গ্রিল দিয়ে জেলখানা বানাচ্ছ? মনিফ হঠাৎ থমকায়। আসলেই তো, মিঠিকেই তার, কেউ না। হুট করে কথা পাকাপাকি, এরপর বিয়ে। মেয়েটার সাথে খুব বড় জোর 3-4 বার কথা হয়েছে।
তাও খুব গুরুত্বপূর্ণ কোনো কথা নয়। সেই মেয়েটা তার কথা চিন্তা না করে, তার সম্মানের কথা না ভেবে ফাঁকি দিয়ে চলে গেছে। আর মনিফ কিনা তার উপর জেদ করে নিজের এত বছরের পুরনো ভালো লাগাটাকে পাল্টে ফেলতে চলেছে। মনিফ তৎক্ষণাৎ ঘরে গেল। মিস্ত্রি সবেমাত্র অল্প একটু কাজ শেষ করেছে। মনিফ তাকে মানা করে দিল সেই মুহূর্তে। মিস্ত্রি হতবাক। গলা খাকারি দিয়ে মনিফ বলল, যেমন আছে তেমনই থাকুক, আপনি যেটুকু লাগিয়েছেন তাও খুলে ফেলেন, চিন্তা করবেন না, আপনার টাকা আপনি পাবেন। মিস্ত্রি অবাক হলেও মনে মনে খুশি হলো। কিছু কিছু জিনিস, বস্তু, বাড়ির জায়গা আছে তা দেখলে অদ্ভুত একটা ভালো লাগা, একটা টান সৃষ্টি হয়। তারও হয়েছে এই বাড়িটার প্রতি। তাই এর রূপ পরিবর্তন করতে গিয়ে নিজেরও খুব একটা ভালো লাগছিল না। উপরন্তু মনিফের মানা করায় সে আরও খুশি হলো। মনিফ এসেছে বসার ঘরে। কেন যেন বড্ড অস্থির হয়ে উঠেছে আজ মনটা। এই অস্থিরতার পেছনের কারণ কি তা সে নিজেও জানে না। তবে নিজেকে আর অশান্ত করতে চাইছে না বিধায় আজ অনেকদিন পর এসেছে একটু টিভি দেখতে। যদিও মনিফের খুব একটা সময় হয় না টিভি দেখার, তার দেখার প্রতি সেরকম আগ্রহ নেই। টিভি করে সিথি বসা। মনিফকে দেখে সে চমকে বলল, তুমি টিভি দেখবা? রয়েসয়ে মনিফের জবাব, তাতে এত অবাক হওয়ার কি আছে? বুঝলাম না, দে রিমোট দিয়ে দিকে। সিথি এক বাকে রিমোট এগিয়ে দিল। মনিফ চ্যানেল ঘোরায়, কতক্ষণ খবরের চ্যানেল, কতক্ষণ সিনেমার চ্যানেল, কতক্ষণ গানের চ্যানেল পাল্টে একটা বিদেশি ন্যাচারাল চ্যানেলের সামনে এসে থামল। এমন একটা ভাব করছে যেন খুবই মনোযোগ দিয়ে দেখছে সে। সিথি চুপচাপ ভাইয়ের কর্মকাণ্ড দেখল। তার হঠাৎ মনে পড়ে গেল একটা কথা। সিথি ডাকল, ভাইয়া বল। টিভি থেকে চোখ সরানো মনিফ। সিথি বলল, ভাইয়া, মান আবার পাগলামি করছে। কি পাগলামি? এবার মনিফ তাকালো। তার চোখে মুখে জানার আগ্রহ। আম্মু আবার তোমার বিয়ে দিতে চায়, তাও নাকি 2-3 দিনের মধ্যে, যাতে করে মিঠি ভাবি আবার যদি কখনো আসেও তুমি তাকে অ্যাকসেপ্ট করতে না পারো। তাই? হোয়াট? মনিফের চোখ জোড়া বড় বড় হয়ে উঠল। চোখ খিচে সে বলল, মা কি পাগল? আমি তাকে হাজারবার বলেছিলাম এখন এসব বিয়ে টিয়ের ব্যাপার না তুলতে। আমি আমার ব্যবসা নিয়ে ভালোই তো আছি, আলহামদুলিল্লাহ। না, সে নাচতে নাচতে গেছে মেয়ে দেখতে, নিজেই মেয়ে দেখছে, নিজেই বিয়ের দিন তারিখ ঠিক করছে। আমিও চুপচাপ সব মেনে নিলাম। এখন যখন মেয়েটা পালালো, তখন আবারও আমার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। এবার একদম বেশি হয়ে যাচ্ছে। মনিফ উত্তেজিত হয়ে উঠে যেতে নিলে সিথি আটকে দিল। মিনমিনিয়ে বলল, ভাইয়া, এখন মাকে কিছু বলিস না প্লিজ। আমি আর বাবা বোঝাচ্ছি তো, দেখি কি হয়। তুই আপাতত শান্ত থাক। আসলে পাড়ার অনেকেই মাকে খোঁচা মেরে নানান কথা বলছে। মা সেগুলো সহ্য করতে না পেরে কেউ কে একবেলার চাল এসে দিয়ে যায় বাসায়। তাহলে কে কি বলল তা পাত্তা দিয়ে লাভ কি? সেটা তুই আমি বুঝলেও মাকে বোঝাই কি করে? মা তো মাই, সে যা ভাবছে সেটাই ঠিক। তুমি আপাতত মাকে কিচ্ছুটি বলো না। বাবাকে আমি জানিয়েছি, বাবাও বিরোধিতা করেছে। বাবার মাকে বোঝাবে। তুমি আমি চুপ থাকি, এটাই ভালো। মনিপ শান্ত হলো। সোফার ওপর বসলো আবারও। টিভির দিকে তাকিয়ে বাকিটা সময় মনোযোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু খুব একটা সফল হতে পারল না। বাজার পেরিয়েছে অনেকক্ষণ আগে। একটা নিস্তব্ধতায় ভরা জঙ্গলের মাঝ দিয়ে হেঁটে চলেছে মিঠি, সঙ্গে 4 জন যুবক। মিঠির বুকটা কেন যেন ভয়ে দুরু করছে। ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে খুব খারাপ কিছু হতে চলেছে, কিন্তু কি যে হতে চলেছে তা মিঠি ভেবে পাচ্ছে না। তবে একটি প্রশ্ন মনের দরজায় বারবার করা নাড়ছে। সজলকে বিশ্বাস করার কি ভুল হলো? তার কি উচিত ছিল চুপচাপ ঢাকায় চলে যাওয়ার? নাকি ভালোবাসায় অন্ধ হয়ে সে নিজের জীবনে নিজেই বিপন্নতা ডেকে আনছে? ফাঁকা ঢোক গেলে মিঠি। সজলের তেমন কোনো আহ্লাদ চোখে পড়ছে না। সে চুপচাপ হেঁটে চলছে। মিঠির দিকে দ্বিতীয়বার চোখ তুলেও তাকাচ্ছে না। এমন তো হওয়ার কথা নয়। বরং মিঠির পাশে দাঁড়িয়ে তার হাতটা শক্ত করে চেপে ধরে তবে না হাঁটার কথা সজলের। সেই তো ভরসা যোগাবে মিঠিকে। তা না, সে হাঁটছে নিজের মতো, একটা গোমট ভাব নিয়ে। অপরদিকে বাকি 3টে ছেলে বারবার মিঠিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তারপর কি যেন চাপা সরে বলে আর হাসাহাসি করে। দিশেহারা বোধ করছে মিঠি। সে অকস্মাৎ ডেকে উঠল সজলকে, এই সজল। সজল ভ্রুকুচকে তার দিকে চাইল। থমকে দাঁড়ালো আরও 3 জোড়া পা। আমরা বাজার ছেড়ে আসি। কাজী অফিস বাজার ছাড়া আর কোথায় পাওয়া যায়? আর এই জঙ্গল দিয়ে বা কোথায় যাচ্ছি? সজলের বদলে বাদল এগিয়ে এসে জবাব দিল, সামনে আরেকটা বাজার আছে, সেখানেই যাচ্ছি আমরা। আর বিয়ের আগে টাকা পয়সারও তো ব্যবস্থা করতে হবে আপু। আপনার কাছে আছে নাকি টাকা পয়সা? মিঠির এতে রাগ হলো। সে তৎক্ষণাৎ ধমকে ওঠে, আপনি সবসময় আগ বাড়িয়ে জবাব দেন কেন? আমি সজলকে জিজ্ঞেস করেছি, আপনাকে না। একটু চুপ থাকো না তুমি। সজলের মুখে বুলি ফোটে। মিঠির অঙ্ক মিলে যায়। সজলের কোনো প্রকার ভালোবাসা নেই তার প্রতি। তবে মিথ্যে বিয়ের কথা কেন বলল? আর কোথায় বা নিয়ে চলেছে তাকে? মিঠি বলল, আমি এই বিয়ে করব না। আমি বাসায় চলে যাব। আমি একাই যেতে পারবো। আপনাদের কারো আসতে হবে না আমার সাথে। আর সজল, তোমার আমার ভাগ্য একত্রে লেখা নেই, এটাই ভেবে নিলাম। ভালো থেকো।
দ্রুত কেটে পড়ার চেষ্টা করে মিঠি। তার গলা শুকিয়ে কাট, মুখটাও শুকিয়ে এইটুকুনো হয়ে গেছে। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা গলার কাছে উঠে এসেছে, যে কোনো মুহূর্তে দম ফুরিয়ে যাবে যেন। সজল হতভম্বের ন্যায় চেয়ে রইল। রাগে ফেটে পড়া বাদল কিছুতেই মিঠিকে হারাতে ইচ্ছুক নয়। সে খপ করে মিঠির একটা হাত টেনে ধরে। মিঠি শিউরে উঠল। পিছন ফিরে বাদলকে হাত ধরতে দেখে প্রশ্ন ছড়ে দেয়, আপনি আমার হাত ধরছেন কেন? তুই এখানে আসি তোর ইচ্ছায়, যাবি আমাদের ইচ্ছায়। মিঠির চোখ কপালে ওঠে। তবে কি তার মনে চলা সন্দেহই ঠিক? আখি জোড়া ঘোলা হতে শুরু করলো। ছলছল চোখে সে তাকালো সজলের দিকে। সজল কাঠ হয়ে দাঁড়িয়ে আছে দেখে কান্নারা ভেঙে পড়ল। মিঠি জোড়াজোড়ি লাগিয়ে দেয়। মিনতির স্বরে বলল, প্লিজ, আমি আর কখনো সজলের সামনে আসব না, ওকে ডিস্টার্বও করব না। তবুও আমার সাথে এটা করবে না প্লিজ। বাদলের ঠোঁটে ক্রূর হাসি। মিঠির সাথে ধস্তাধস্তি করে পারছে না একা। সে ডাক দিল অভিকে, তমালকে। দাঁড়াইয়া দাঁড়ায় দেখোস কি, ধর এটারে। অভি তমাল দুজনেই এগিয়ে আসে। তিনটি নরপিচা সামলে পড়ে মিঠির শরীরের উপর। মেয়েদের শরীরে লুকোনো গোপন রত্নগুলোই কোনো না কোনো সময় দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়। মিঠিকে না দেখলে তো বোধ করে উপলব্ধি হতো না। মিঠি চিৎকার করার চেষ্টা করতেই একটা হাত তার মুখের ওপর চেপে দেয় বাদল। মিঠি সুযোগ পায়, দাঁত দিয়ে শরীরের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে। বাদল হাত ছড়িয়ে গঙ্গিয়ে উঠল। অভি তমাল দুজনেই একটু দূরে সরে দাঁড়াতেই মিঠি জান নিয়ে দৌড় দেয়। খুব বেশি দূর এগোতে পারে না। তার আগেই জানোয়ারের দল ঘিরে ধরল তাকে। মাটিতে ধপ করে বসে পড়ে কাঁদতে শুরু করে মেয়েটি। দুহাত জোর করে মিনতি করে নিজের জীবন ভিক্ষা দেওয়ার জন্য। দূর থেকে সবটাই দেখছে সজল। কেন যেন মায়া হলো তার। চোখের সামনে নিজের ছোট বোনটির মুখ ভেসে ওঠে। নিজেকে দমাতে পারছে না কোনো মতেই। তড়িঘড়ি করে এসে বাদল, অভি আর তমালকে আটকালো সে। সজল বলল, বাদল থাম, তোর একটা ছোট বোন আছে, ভুলে যাস না কথাটা। আমরা খারাপ, কিন্তু এতটাও খারাপ না যে একটা মেয়ের জীবন নিয়ে খেলব। অভি বাঁকা ঠোঁটে বলল, পুরনো প্রেম ওতলায় উঠছে নাকি? পুরনো প্রেম ওতলাক, আর যা মন চায় তাই হোক। একবার যখন ধরছি তখন আর ছাড়ছিনি। তোর ভালো না লাগলে তুই যা এখান থেকে, বলে সজলকে ঠেলে সরায় বাদল। সজল সরে না। পুনরায় তিন বন্ধুকে বোঝানোর চেষ্টা চালাতে হাতাহাতি শুরু হয়ে যায় একে অপরের মধ্যে। এরই ভিতর মিঠে উঠে দৌড়ে লাগালো। এটাই মক্ষম সুযোগ। তাকে দৌড়াতে দেখে বাদল, অভি, তমাল সজলকে ছেড়ে মিঠির পেছনে দৌড়ে যায়। একবার পেছনে তাকাচ্ছে, আরেকবার প্রাণপণে দৌড়াচ্ছে মিঠি। আবার পেছন ফিরে তাকাচ্ছে, দৌড়াচ্ছে। মিনিট দুয়ের মাথায় তাল সামলাতে না পেরে একটা বড় গাছের সঙ্গে বাড়ি খেয়ে ওখানে বেহুশ হয়ে পড়ে সে। উপস্থিত চারজনই থমকে গেল। মাথার এক অংশ দিয়ে গলগল করে বেরিয়ে আসা তাজা রক্ত তাদের চারজনের বুকেই হাতুড়ি পেটা করছে। তমাল ভয়ে ভয়ে এগিয়ে সে মিঠির নাকের সামনে দু আঙ্গুল উঁচু করে ধরল। পর মুহূর্তে ছিটকে উঠে বলল, মায়ার দেহে শ্বাস পড়তেছে না মামা, মায়া তো শেষ। কি? সজল চমকে দৌড়ে আসে। মিঠির বুকের মধ্যে কান পেতে হৃৎপিণ্ডের ধুকপুক শুনতে চাইল। আশ্চর্য, কোনো ওঠানামা নেই। তবে কি মিঠি? সজল অবিশ্বাস্য চোখে বাদল, অভি আর তমালের দিকে চাইল। একটু দূরে বাদল দুহাত মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। ঝিরি ঝিরি হাওয়া বসিয়ে দক্ষিণ দিক দিয়ে। ঘরের দরজা খুলে আফসালো একটা বই পড়ছে প্রভা, উপন্যাসের বই। কাহিনীটা খুব সুন্দর। একটা ছেলের একটা মেয়ের ভালোবাসার গল্প। নিম্ন মধ্যবিত্ত পরিবার মেয়ে প্রভার জীবনে এখন পর্যন্ত ভালোবাসার পাখিটি উড়ে আসেনি। তাই এই অনুভূতি কি সে বোঝে না, তবে বোঝার চেষ্টা করে প্রতি মুহূর্তে। মাঝে মাঝে নিকষ কালো আকাশের দিকে তাকিয়ে সে ভাবে, তার জীবনেও গেলে খুব একটা মন্দ হতো না। গায়ের রংটা একটু চাপা, এটা ঠিক, কিন্তু মায়াময় একটা ভাব তো রয়েছে। এলাকার সবাই বলে প্রভা সুন্দর, ওর ফেস কাটিং সুন্দর। এমনকি অনেক ফর্সা মেয়েদের মাঝে দাঁড়ালেও ওকে আগে চোখে পড়ে। তবুও কোনো ছেলে আজ পর্যন্ত প্রভাকে ভালোবাসার বাক্য শোনানি। হতে পারে ফর্সা চামড়ার গুরুত্বই বেশি। প্রভা এসব ভাবে দীর্ঘশ্বাস পেলে আবার বই পড়ায় মনোযোগ দিল। সেও প্রেম করবে একদিন, হতে পারে সেটা তার স্বামীর সঙ্গে, কিন্তু করবেই। প্রভার মন হুট করেই ভালো হয়ে গেল। ঠোঁটের কোনো একটা নাই নাই হাসি। এমন সময়ে প্রভার মা ডাক দিলেন ভেতর থেকে, কিরে প্রভা, পড়া হয় নাই, খাইতে আয়। প্রভা মৃদু শ্বাস ফেলে বই বন্ধ করে উত্তর দেয়, আসতাছি। ঘরের দোয়ার বন্ধ করে ভেতরে এগিয়ে যায় প্রভা। এই বাড়িটি ভাগ্যক্রমে তার বাবার সঞ্চয়ের বাড়ি। এছাড়া তাদের কাছে সম্পদ বলতে আর কিছুই নেই। বাড়ির অবস্থা যদিও খুব একটা ভালো না, তবুও 2 মা মেয়ের দিব্যি চলে যায়। অন্তত মাস শেষে ঘর ভাড়া থেকে তো বাঁচা যায়। আজকাল বাসা ভাড়ার যে অবস্থা, আয়ের অর্ধেকের বেশিটাই চলে যায় ভাড়ার পেছনে। বাকি সবের কথা বলাই থাক। প্রভার বাবা মারা যান খুব ছোটবেলায়। রেল লাইনে কাজ করতেন তিনি। সেই রেল লাইনই তার জীবন কেড়ে নিয়েছিল। তারপর থেকে প্রভা তার মায়ের ছত্রছায়ায় বড় হয়েছে। প্রভার মায়ের নাম পলি। পলির ভাইরা তাকে পুনরায় বিয়ে দিতে চাইলেও সে রাজি হয়নি মেয়ের মুখের দিকে তাকিয়ে। সেই থেকে ভাইদের সাথেও সম্পর্ক অতটা ভালো না।
পলি অবশ্য কারো ঘাড়েই বোঝা হয়ে থাকেনি। স্বামীর বানানো ছোট্ট টিনের ঘরেই মেয়েকে নিয়ে থেকেছে। সুখ দুঃখের সময় কাটিয়েছি। বর্তমানে একটা নামি দামি হাসপাতালে আয়ার চাকরি করেছে। মাস শেষে যা পায় তাই দিয়ে 2 মাস মেয়ে চলে যায়। কিছু টাকা তিনি সঞ্চয় করছেন। একদিন মেয়ের বিয়ে দিতে হবে যে। মেয়ে তো বড় হচ্ছে। খেতে খেতে প্রভা বলল, মা, একটা টিউশনি পাইছি। হাসমত চাচার ছোট মেয়েটাকে পড়ানোর কথা বলছিল আমাকে। মাস শেষে 1000 দেবে। আমি বলেছি আগে মায়ের সাথে কথা বলে নিই, তারপর জানাবো। তুমি কি বলো? পলির সঙ্গে সঙ্গে বলে উঠল, তোর সব খরচ চালাইতে আমার তো এত কষ্ট হইতেছে না। তাহলে তুই শুধু শুধু এসব নিয়ে মাথা ঘামাইস না। মন দিয়া পড় মা। আর কয়টা ক্লাস, এরপর আর ভালো জায়গায় তোর বিয়েটা দিতে পারলেই আমার দায়িত্ব শেষ। প্রভা কাটকাট করে বলে, আগে আমি চাকরি করব মা, তারপর ওসব নিয়ে ভাববো। এত কষ্ট করে পড়তেছি কি রান্নাঘরে চুলা সামলানোর জন্য। মায়া মানুষ যতই পড়ালেখা করুক না কেন, তার কিন্তু রান্না করেই খাইতে হয়। আর শোন, যে রাধেহেই কিন্তু চুলো বাঁধে। অস্বীকার তো করি নাই, কিন্তু আগে একটা চাকরি মা, তারপর না হয় হইছে। খাওয়ানোর সময় এত কথা কয়েন ভালো না। আগে পড়ালেখা শেষ কর, তারপর দেখা যাইব। ভাগ্যে যা আছে তাই হইব। প্রভা চুপ করে গেল। বাকিটা সময় গ্লাস বাটির টুংটাং আওয়াজ ছাড়া কোনো শব্দই হলো না। প্রভাদের বাড়িতে 2টি রুম। একটিতে মামে থাকে, অন্য রুমটি তারা খাওয়া দাওয়ার জন্য বরাদ্দ করে রেখেছে। পলির ইচ্ছে আছে প্রভার জামাকে এই জায়গাটুকু দিয়ে বলবে, তোমরা তোমাকে পছন্দ মতো ঘরবাড়ি তুলে লও। সামনের মাটির চুলা রান্নাঘরের জায়গাটুকু লিয়া লও। এতে ভালো বড় ভারী হইব। তবে মাঝে মাঝে ভয় হয় কিঞ্চিত, কেননা কেমন জামাই জোটে কে জানে। পরে যদি পলিকে না দেখে, তবে শেষ বয়সে কোথায় আশ্রয় পাবে তার। পলি নিজেকে আশ্বস্ত করে, প্রভা তো তারই মেয়ে। জামাই ফেলতে পারলেও মেয়েকিটাকে ফেলতে পারবে? প্রভা চলজলদি বিছানা গুছিয়ে নিল। আগামীকাল একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে ভার্সিটিতে। সেইবার ভার্সিটির 2য় বর্ষে পড়ছে। পড়াশোনায় এবং ক্যারিয়ার ছাড়া আপাতত কোনো বাড়তি চিন্তা নেই তার মাথায়। তবুও মাঝে মাঝে একাকী জীবনের কথা ভেবে একটা বিষণ্ণতা ভর করে তার মধ্যে। তবে তা খুবই ক্ষীণ সময়ের জন্য। পলি প্রভা শুয়ে পড়েছে। ঘরের বাতি নেভানো। বাহিরে একটুখানি উঠান। উঠানের চারপাশে আরও অনেকের বাড়ি রয়েছে। সবারই টিনের ঘর। ঢাকার ভেতর হলে দেখতে অনেকটা গ্রামীণ পরিবেশ। সবাই মিলে উঠোনে বড় হ্যাজাক বাতি জ্বালিয়েছে সারা রাত জ্বলে থাকার জন্য, যাতে কেউ প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বেরোলে তার সমস্যা না হয় কোনো। সেই হ্যাজাক বাতির মৃদু আলোয় সে খেলা করছে দুয়ারের কাজটায়। প্রভা সেদিকে এক মনে চেয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে গেল। ঘুমটা গাঢ় হবে হবে, ঠিক এমন সময় শোনা গেল দরজায় ঠকঠক শব্দ। প্রভার কপালে ভাঁজ সৃষ্টি হয়। এত রাতে কে? সে চোখ মেলার পূর্বে শুনতে পেল পলির গলা। এই প্রভা, প্রভা রে, কে যেন দরজায়। প্রভা চোখে মুখে বিরক্তি ফুটিয়ে তাকালো। বলল, তুমি দেখো কে? পলির সাহস নিয়ে উঠে দাঁড়ায়। মা মেয়ে একা থাকে বলে অনেক সময় অনেক কিছুই হয়ে যেতে পারে। যদিও আশেপাশে যারা থাকে তারা সবাই খুব ভালো, খুব সহযোগিতা করে যে কোনোই কাজে। তবুও ভয় কি আর কমে? পলি উঁচু গলায় হাঁক ছেড়ে প্রশ্ন করে, কে? কে ওখানে? দরজার ওপাশ থেকে একটা চাপা স্বর ভেসে এলো। কণ্ঠটি চেনা পরিচিত কারোর এবং একটি মেয়ে কণ্ঠ। পলি দ্রুত দরজা খুলতেই হুড়মুড় করে ভেতরে প্রবেশ করল মিঠি। ক্লান্ত বিধ্বস্ত মিঠিকে দেখে মা মেয়ে চমকে উঠল। প্রভা ততক্ষণে বিছানা ছেড়েছে। চাপা স্বরে বিস্ময় নিয়ে বলল, তুই? আমি আগে বলছিলাম এসবের দরকার নাই, কিন্তু আমার কথা তো শুনবি না তোরা। এক একটা হইছিস তো পশুর মতো। মেয়ে দেখলে আর মাথা ঠিক থাকে না। এখন কোন কেসে ফাঁসবে কে জানে। এই বিপদ থেকে কেমনি উদ্ধার হব আল্লাহ রে। সজলের আক্রোশ ভরা কথা শুনে বাদলের মেজাজ তুঙ্গে উঠল। সে প্রতিবাদের গলায় বলল, আমরা পশু, আর তুই কি ভালো? তুই একটা মেয়েকে ভালোবেসে মাঝপথে ছেড়ে দিছোস, আর ভালো মানুষ দেখাস এখন? আমি তো জাস্ট ব্রেকআপ করছি। মেয়েটার সর্বনাশ করতে চাইনি, আর না মেরে ফেলতে চাইছি। তার উপরও বিবাহিত। বিবাহিত? বিবাহিত মানে কি? তুই আমাদের তো এটা বলিস নাই। আমার ইচ্ছে হয় নাই তাই বলি নাই। সজল থুতু ছুঁড়ে মারে। গটগট পায়ে একবার এদিক হাঁটে, আরেকবার ওদিক। আশেপাশে তীক্ষ্ণ চোখ বোলায়। কেউ তাদের দেখছে কিনা কে জানে। বাদল কতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে রইল। মিঠি যে বিবাহিত সে জানত না, শুধু জানত সজলের টানে এতদূর এসেছে। এখন ওর বিবাহিত স্বামী যদি ওকে খুঁজে না পেয়ে একটা কেস টেস করে দেয়, তাহলে নির্ঘাত আজ হোক বা কাল একে কি আর 4 জনই ফাঁসবে। যেখানে ফাঁসার কথা ছিল শুধু সজলের, সেখানে নিজেকে জড়ালো সে। ভাবতেই বাদলের মেজাজ আরও খারাপ হয়ে গেল। মনে মনে নিজেকে কষিয়ে কয়েকটি গালি দিল। ঠোঁট ভর্তি থুতু ফেলে সজলের দিকে তাকালো। এরই ভিতর খেয়াল হলো এখানে তারা দুজনে বাদে আর কেউ নেই। কোনো ফাঁকে কোন দিক দিয়ে অভি তমাল জায়গা ছেড়েছে তা বাদল একদম টের পানি। বাদল অস্ফুট স্বরে ডাকলো, এই সজল। কি? সজলের তেরা গলায় বলল। বাদল এবার আর রাগ দেখালো না, বরং নরম গলায় জবাব দেয়,
অভি তোমাল ভাগছে। সজল চমকালো না। ওদেরকে সরে যেতে দেখেছে তখন, যখন তারা দুজনে তর্ক করছিল। কিন্তু সজল তাদের বাধা দেয়নি। যাক, যতই মানুষ কমবে ততই ভালো। সজল বলল, এবার বুঝ কাদেরকে নিয়ে তুই আমাকে আশ্বাস দিচ্ছিলি। আমি আগেই বুঝেছিলাম একটা না একটা বিপদ আসবে, আর বারবার তাই মানা করছিলাম। কিন্তু তুই তো দেখ, যা হওয়ার হয়েছে। এখন কি করব তাই বল, একটা বুদ্ধি দে প্লিজ। বাদল এগিয়ে এসে সজলের মুখোমুখি হয়। তার কাদো কাদো গলার স্বর সজলকে পৈশাচিক সুখ দিল। সজল কিছুটা সময় ভাবল, তারপর বলল, ওর লাশটাকে খালের কিনারায় নিয়ে রেখে আসি। ওখানে কেউ যায় না। আর রাতের বেলা শিয়াল ওদিক দিয়ে হাঁটে, কিন্তু এই লাশের ছিটে পোটাও থাকবে না সকাল অবধি। এর চেয়ে ভালো কিছু আপাতত আমার মাথায় আসছে না। বাদল রাজি হলো। সজলের কথায় ঠিক, শিয়াল মানুষের শরীর এমনিতেই ভীষণ পছন্দ করে। রাতের অন্ধকারে ওরা কবর খুঁড়ে খুঁড়ে মৃত মানুষ বের করে আনে। আর আজ সেখানে জঙ্গলেই পেয়ে যাবে এত বড় দেহটা। হাড্ডিগুলো থাকবে না কিনা সন্দেহ। যদি লাশটা না থাকে তবে আর কি দিয়ে হবে তল্লাশি? আর কিভাবে বা খুঁজে বের করবে তাদের? বাদল মনে মনে একটু শান্তি পেল। সজলের সঙ্গে হাত লাগালো মিঠিকে তুলে নিতে। বাদল ধরল পা, সজল মাথার জায়গাটা। তারপর তুলে নিয়ে মিনিট পাঁচে খাটতেই পেয়ে গেল বড় খাল। এই খাল দিয়ে বড় নদীতে মিশেছে। খালের পাশে মিঠিকে শুয়ে ওপরে কিছু পাতা ফেলে দিল সজল। মিঠিকে ঢাকবার ব্যর্থ চেষ্টা। বাদল আর হাত লাগালো না। ভীষণ গা ছমছমে জায়গা। এই ভর দুপুরেও এত নিস্তব্ধতা যে বাদলের গা শিউরে উঠছে বারবার। আশেপাশে নজর রাখছে সে, কেউ যাতে না দেখে ফেলে কোনোভাবেই। মিঠিকে ঢাকা শেষে সজল থম মেরে বসে রইল। তারপর হুট করে মিঠিকে বুকে জড়িয়ে নিয়ে কান্নারত গলায় বলল, আমাকে মাফ করে দিও মিঠি, আমাকে মাফ করে দিও তুমি। আমি এরকমটা চাইনি। আমি তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু কতক মিনিট কান্নাকাটি করে সজল উঠে আসে। বাদলের সাহস না সজলের দিকে তাকানোর। চোখের পলকে এত বড় অন্যায় করে বসবে সে কে জানত। বাড়ি ফিরে এলেও সারাদিন গুমট হয়ে রইল বাদল। খুব চিন্তা হতে লাগলো নিজেকে নিয়ে। যদি ফেসে যায়, যদি এই সত্য সামনে চলে আসে কোনোভাবে, তখন তখন কি হবে? নিজেকে কোনোভাবেই স্থির রাখতে না পেরে রাতের অন্ধকারে টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়ল সে। উদ্দেশ্য খালপার। জঙ্গলে ঢুকে হাতে বড় মোটা লাঠিও নিয়ে নিল। যদি শিয়ালে আক্রমণ করে বসে তবে আত্মরক্ষার জন্য। খালপাড়ের যেখানে মিঠির লাশ ফেলে এসেছিল তারা, সেখানে গিয়ে চমকে গেল বাদল। সেই সঙ্গে ঠোঁটে হাসিও ফুটে উঠল। এখানে কোনো লাশই নেই। এমনকি কোনো লাশ যে ছিল তার চিহ্নটাও পর্যন্ত নেই। নিশ্চয়ই সজলের কথা মতো এতক্ষণে মিঠি চলে গেছে শিয়ালের পেটে। সেই সাথে বাদলের চিন্তাগুলোকেও নিয়ে গেল। বোকা বাদল একদম বুঝল না, মিঠির শরীর খেলে আশেপাশে রক্তের একটু চিহ্ন তো থাকতো। তাও বা নেই কেন? ফুরফুরে চিন্তামুক্ত মেজাজ নিয়ে গুনগুনিয়ে গান গাইতে গাইতে বাদল বেরিয়ে গেল জঙ্গল থেকে। শেষমেশ সজলের সাহায্যটা করেছিল। বাদল বাসায় যাওয়ার সময় কিছু সময় সে পুনরায় এসে মিঠিকে খালপাড় থেকে নিয়ে আসে। এরপর তুলে দেয় বাসে। বাকিটা পথ মিঠি একা এসেছিল। মামা মামির বাড়িতে কোনোভাবেই যেতে পারবে না। ওখানে যেতেও চায় না। মামা মামিকে বাড়তি আর কোনো ঝামেলায় ফেলার ইচ্ছে নেই তার। সেই জন্য খুব ছোটবেলার বান্ধবী প্রভার কাছে এসেছে মিঠি। মিঠির বিশ্বাস প্রভার মা তাকে ফেলবে না, আর সেও তার ঘাড়ে চেপে বসবে না। খুব দ্রুত একটা কাজের ব্যবস্থা করে ফেলবে। সব শুনে পলি সত্যি সত্যি মিঠিকে ফেলতে পারেনি। তাকে আশ্রয় দিয়েছে সত্যি। তবে তা অনেকটাই প্রভার চাপাচাপিতে পড়ে। পরবর্তীতে কি হবে তা নিয়ে যদিও পলির মনে অনেক সংশয়, কিন্তু তাই বলে একটা মেয়েকে রাতের আধারে ফেলে দেওয়ার মতো এত ছোট মনও তার নয়। কিছু না খেয়েই বিছানায় গায়ে এলে দেয় মিঠি। শুতেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল। সারাদিন কম ধকল জানি তার ওপর দিয়ে। শত বিপদের পরেও একটা স্বস্তি, নিজেকে অন্তত রক্ষা করতে পেরেছে। সজলের প্রতি তার যে রাগ অভিমান ছিল তা অনেকাংশেই কমে গিয়েছে। সজল যদি সাহায্য না করত তবে মিঠির বেঁচে ফিরেটা খুব কঠিন হয়ে যেত। অজ্ঞান না হয়ে শ্বাস আটকে ধরে মৃতের অভিনয় করাটা সজল প্রথমে বুঝে গিয়েছিল, কিন্তু কাউকে বুঝতে দেয়নি। ভাগ্য এরকমভাবে বদলে যেতে পারে তা বোধ করে মিঠিকে না দেখলে বোঝার উপায় ছিল না। দিন গড়াতে লাগলো পূর্বের নিয়মে। প্রভাদের বাড়িতে আশ্রয় নেওয়ার বেশ কিছুদিন পরের কথা। একটা কিন্ডারগার্টেন স্কুলে মিঠি শিক্ষিকা হিসেবে নিয়োজিত হয়েছে। এই চাকরির পেছনে পলের হাত রয়েছে। সেই বুঝিয়ে বলে মিনতি করে মিঠিকে চাকরিটি করার ব্যবস্থা করে দিয়েছে। পাশাপাশি প্রভার জন্য আসা টিউশনিটি মিঠি নিজের কাঁধে তুলে নিয়েছে। এছাড়াও সে আরও টিউশনি খুঁজছে। মাস শেষে একটা নির্দিষ্ট টাকা পলির হাতে তুলে দিতে পারলে শান্তি পাবে সে। প্রভারাও খুব কষ্টে দিন কাটায়। সেখানে নিজেকে বোঝা বানানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই তার। রবিবার, ভ্যাবসা গরমে মুখরিত চারিপাশ। গাছের একটি পাতাও নড়ছে না। কেমন থম মেরে রয়েছে পরিবেশ। ঝড় অথবা বৃষ্টি আসতে পারে। স্কুল থেকে ফিরে ভ্যান চালিয়ে বিছানায় উপর আরাম করে বসল মিঠি। মাথা থেকে ওড়না খুলে নিয়ে পিঠময় চুল ছেড়ে দিল। ঘামে চুলের ভেতরের অনেক জায়গায় ভিজে গিয়েছে। হাত দিয়ে চুল ছেড়ে ভেতরে পর্যাপ্ত পরিমাণে বাতাস প্রবেশের পথ করে দিতে লাগলো সে। ঘরে পলি নেই, প্রভা আছে।
পলি সকালে রান্না করে যায়, রাতে আসে। প্রভা যখন ভার্সিটিতে যায় দরজায় তালা দিয়ে যায়। এখন একটা চাবি মিঠির কাছেও রয়েছে। একটা স্টিলের মগে লেবুর শরবত নিয়ে এলো প্রভা। মিঠিকে বলল, এটা খা। মিঠি এক নিঃশ্বাসে পুরো গ্লাস শেষ করলো। ধন্যবাদ রে, মা বাইরে থেকে এলে আমি মায়ের জন্য বানাই। মিঠিকে হঠাৎই অন্যমনস্ক দেখালো। স্কুল কেমন চলছে তা জিজ্ঞেস করলে মিঠি ছোট উত্তরের কথা সারল। প্রভা উদ্বেগ নিয়ে প্রশ্ন করে, কি হয়েছে মিঠি, কি ভাবছিস, সব ঠিক আছে তো? মিঠি সম্বিত ফিরে পেলেও তাকালো। করুণ কণ্ঠে বলল, মামা মামির কথা খুব মনে পড়ে রে। ওনারা আমার জন্য যথেষ্ট করেছে। কতদিন ওনাদের দেখি না জানিস। ওনারা কখনো বুঝতে দেয় না যে আমি তাদের সন্তান না। সবসময় আমাকে ভালোবাসা দিছে। সজল যে খারাপ ছেলে সেটা তারা বুঝতে পেরেই আমাকে ভালো মানুষের সাথে বিয়ে দিয়েছিল। অথচ আমি কি করলাম, নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। ওই মানুষটা আমাকে ঘৃণা করে বোধহয় এখন। ওনার সম্মানের কথা আমি চিন্তা না করেই চলিলাম। নিজের প্রতি খুব রাগ লাগে যখন এসব ভাবি। একটা দীর্ঘশ্বাস পেলে মিঠি। প্রভা বলল, তুই একবার ওনার সাথে দেখা কর, দেখা করে মাপ চা অন্তত। ওনার সাথে যা করেছিস আসলে খারাপ করেছিস, আর এই জন্যই বোধ হয় এরকম একটা ঘটনা ঘটল তোর সাথে। যাই হোক, এখন একবার দেখা কর, ক্ষমা চা। ক্ষমা করলেও করতে পারেন, করবে না। উনি কোনোদিনই আমাকে ক্ষমা করবে না। কেন করবে না? তুই না বলিস উনি খুব ভালো মানুষ, তাহলে কেন ক্ষমা করবে না? তুই আগে কথা বলেই দেখ না, মানুষের ভাগ্য কখন কোন দিকে মন নেয় তা কেউ কি বলতে পারে আগে থেকে? মিঠি চুপ করে কিছু সময় ভাবল, ভেবে বলল, কিন্তু ওনার সাথে কিভাবে যোগাযোগ করব আমি? ওনার ফোন নাম্বার নাই আমার কাছে। চেনার মধ্যে ওনার বাসাটা চিনে চিনে যেতে পারবো, কিন্তু ওখানে এই মুহূর্তে আমি যেতে চাই না। ওনার পরিবারের সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো, আর কি বা জবাব দেব? ওনার সাথে আলাদাভাবে কথা বলার মতো কোনো উপায় নেই। পুনরায় দীর্ঘশ্বাস ফেলে মিঠি। প্রভা হুট করে বলে উঠল, তুই না আমাকে কিছুদিন আগে বলেছিলি ওনার ব্যবসা আছে, ওনার দোকানের কথা তুই জানিস। সেই দোকান কোথায়? সেখানে চলে যা সরাসরি, তাহলে আলাদাভাবে দেখা হয়ে যাবে। প্রভার কথা মিঠির মনে ধরল। বিয়ের পরে মনিফ নিজে থেকে নিজের ব্যবসা, নিজের দোকানের কথা বলেছিল মিঠিকে। প্রতিদিন দুপুরের সময়টা সেই দোকানে থাকে, তখন ভিড় কম থাকে বলে সে বিভিন্ন হিসেব টিসেব করে গিয়ে এসব কিছুই বলেছিল সে। তাহলে তাই করা যাক। আর দোকানটাও খুব দূরে নয়, 2 এলাকা পরে, চাইলে খুঁজে পাওয়া যাবে। কিন্তু মিঠির ভয় হচ্ছে খুব। এত বড় একটা কাণ্ড ঘটানোর পর মনিফের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে সে, তা কিছুতেই মাথায় আসে না। মনিফ যদি তার সাথে কোনো প্রকার বাজে ব্যবহার করে বসে, তবে যে তার ভালো মানুষ ট্যাগ উঠে যাবে মিঠির চোখ থেকে। তার চেয়ে না যাওয়াই ভালো। কিন্তু ক্ষমা না চাওয়াটা কি ঠিক হবে? রুহের হাই বলে একটা কথা আছে। মনিফের দীর্ঘশ্বাস যদি মিঠির কপালে পড়ে, তবে কি আর কোনোদিন সুখী হতে পারবে মিঠি? 7-5 ভাবনায় মিঠির নিঃশ্বাস বেড়ে গেল। একবার ভাবছে সে যাবে, আরেকবার ভাবছে যাবে না। যাওয়ার প্রশ্নই আসে না, তার অত সাহস নেই। তার চেয়ে বরং প্রভাকে পাঠানো যাক। আচমকা এই কথাটি মাথায় আসতেই মিঠির সব দুশ্চিন্তা নেমে গেল। সে ইনিবি নিয়ে কথাটি প্রভাকে বলতেই প্রভা 3 লাফে দূরে সরে বলল, আমি পারবো না বাবা, পরে তোর রাগ আমার উপরে ঝাড়বে। প্লিজ দোস্ত, আমার জন্য এইটুকু কর। এটা শেষ উপকার নিচ্ছি তোর থেকে, আর কখনো কিছু চাবো না। তুই শুধু তাকে গিয়ে বলবি আমি তার সঙ্গে দেখা করতে চাই। সে যদি ইচ্ছুক হয় তবে কখন কোথায় দেখা করব তা জেনে চলে আসবি। ব্যাস এইটুকুই। প্লিজ প্লিজ প্লিজ। প্রভা রাজি হলো না। শেষ পর্যন্ত প্রভাকে রাজি করানোর জন্য তার পায়ের উপর পড়ে গেল মিঠি। উপায়ন্তর না পেয়ে প্রভা ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা যাব। মা ভ্যারাইটি স্টোর দোকানের নাম। সবুজ নেম প্লেটে বড় অক্ষরে লেখা। দোকানের সামনে দাঁড়িয়ে একের পর এক ফাঁকা ঢোক গিলছে প্রভা। তার পা জমে গেছে। দোকানের ভেতর কাউকে দেখা যাচ্ছে না। তবে কি আসেনি মনিফ ভাইয়া? অবশ্য তাকে দেখেওনি প্রভা। মনিফ ভাই দেখতে কেমন হবে কে জানে, কিন্তু তার চেহারা একটা সরলতা, পবিত্রতা থাকবে নিশ্চয়ই। ভালো মানুষদের চেহারা তো তাই থাকে। নিজের দোনমনো চিন্তাকে সামলে প্রভা একটু আগালো। দোকানের মুখোমুখি যেতেই দেখল সাদা পাঞ্জাবি পরে কেউ একজন বসে রয়েছেন। প্রভাকে দেখা মাত্র সে উঠে দাঁড়ালো। পুরুষালী ভরার স্বরে বলল, কি চাও আপু? প্রভা বলল, আপনাকে। মনিফের 2 ভ্রু কুঁচকে এলো। প্রশ্নবিদ্ধ চোখে আগন্তুক মেয়েটির দিকে তাকাতেই প্রভা নিজেকে সামলে পুনরায় বলল, ইয়ে মানে আমি মনিফ ভাইকে খুঁজছিলাম। ওনার সাথে আমার একটু কথা আছে, গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনিফ। ফের নিজের পুরুষালী কণ্ঠটি নাড়াই মনিফ। প্রভাকে ইতস্ত করতে দেখে সে বলল, যা বলার নির্ভয়ে বলো আপু, ভয়ের কিছু নেই এখানে। স্বস্তি মিলে প্রভার। মিঠিটা ঠিকই বলেছে, লোকটি ভালো। এরকম একজনকে ছেড়ে ওই বখাটের কাছে কোন দুঃখে যে গিয়েছিল মিঠি কে জানে। প্রভা বলল, ভাইয়া আপনি মিঠিকে চিনেন? কোন মিঠি? তাৎক্ষণিকভাবে ধরতে না পেরে কথার উত্তরে প্রশ্ন ছুড়ে দেয় মনিফ। প্রভা এবার বিস্তারিত বলতেই মনিফের শান্ত স্বভাবটা বদলে গেল চোখের পলকে।
চল শক্ত করে সে বলল, তুমি তার কে হও? প্রভা একটু কেঁপে ওঠে। কথাটায় কেমন যেন ধমকের আভাস। আমি ওর বান্ধবী ভাইয়া। তো আমার কাছে কেন এসেছো? আমি জানি না সে কই। বিয়ের পরদিনই সে পালিয়ে গেছে। পরদিন বললে ভুল হবে, ভোর রাত্রেই সে পালিয়েছে। আমি জানি সে কোথায় আছে ভাইয়া। সে আমাদের বাসায় আছে। তোমাদের বাসায় মানে? সে পালিয়ে তোমাদের বাড়িতে গেছে? মুনিফকে অবাক মনে হলো এই পর্যায়ে। প্রভা বলল, না তা না। তাহলে কি? দেখো, ঘুরিয়ে পেঁচিয়ে না বলে যা বলতে এসেছো সরাসরি বলো। আমার আরও কাস্টমার আসবে। একটা নিঃশ্বাস ফেলে মিঠির ব্যাপারে সবকিছু বিস্তারিতভাবে খুলে বলল প্রভা। সব শুনে মনিফের চোখে মুখে একটা হতবিহল ভাব ফুটে উঠল। মেয়েটার সাথে এরকম কিছু ঘটতে পারে তা সে কল্পনাও করেনি। শেষে প্রভা বলল, ও আপনার সাথে দেখা করতে চাইছে ভাইয়া। ওর সাহস হচ্ছিল না, তাই আমাকে আগে পাঠাইছে। আপনি যদি বলেন তাহলে আমি গিয়ে ওকে বলবো আসতে। কোনো দরকার নেই, তাকে বলি দিও আমি তার সাথে দেখা করতে চাই না। সে বিয়ের আগে আমাকে সব খুলে বলতো যদি, তাও একটা কথা ছিল। কিন্তু যা করেছে, দুঃখিত। আমিও সব মেনে নিতে আগ্রহী নই। তাই তার সাথে কোনো প্রকার সম্পর্ক আমার রাখার ইচ্ছা নাই। উপরন্ত সে এসে ভালো করছে। এবার তালাকটা করতে সুবিধা হবে। প্রভা বিস্ময় নিয়ে বলল, এসব আপনি কি বলছেন ভাইয়া? ও ভুল করছে মানলাম, তাই বলে? দেখো, তুমি এখনও অনেক ছোট। যেদিন বড় হবে সেদিন বুঝতে পারবে আমার এই সিদ্ধান্তের পেছনের কারণটি। অবশ্য না বুঝলেও আমার আসে যায় না। তুমি তাকে এই কথাটা বলে দিও কেমন? এবার আসতে পারো। ব্যথিত মন নিয়ে প্রভা চলে এলো। আসার পথের পুরোটা রাস্তায় সে ভাবল, মিঠিকে এই খবর দিলে আবারও কোনো পাগড়ামি করে বসবে না তো? উষ্ণ বাতাবরণ। মনিফের গলার কাজটা ভিজে উঠেছে ঘামে। এই ছোট্ট ঘরে এতগুলো লোকের সম্মিলন বায়ুর তাপমাত্রা ক্রমে বাড়িয়ে তুলছে যেন। মাথার উপর ঘটর ঘটর শব্দে ঘুরতে থাকা ফ্যানও পেরে উঠছে না এই তাপমাত্রার সঙ্গে। মনিফ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আজকে তার জন্য বিয়ের পাত্রী দেখতে আসা হয়েছে। সঙ্গে আসতে চায়নি, তবুও জোর করে তাকে এনেছে শেফালি বেগম। তার আনন্দের সর্বোচ্চে। মেয়েকে ইতিমধ্যে দেখা হয়েছে। রূপে গুণে একটু বেশি সুন্দর। মনিফ একবার তাকিয়ে চোখ নামিয়ে নিয়েছিল। সবার মাঝে বসে বারবার তাকানোটা ঠিক কতটুকু সমীচীন। আর একটি মেয়ের দিকে বারবার তাকানোর স্বভাবটাও তার নেই। একটি কথা শোনা মাত্রই মনিফ নড়ে চড়ে বসল। মেয়ের বাবা বলেছেন ওদের দুজনকে আলাদাভাবে কথা বলতে দেওয়া উচিত না। উপস্থিত সবাই হ্যাঁ হ্যাঁ করল। শেফালি বেগমের দিকে কিছুটা রাগ নেই তাকালো মনিফ। শেফালি বেগম সেই দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে চোখের ইশারায় ভেতরে যেতে বলেন। অগত্যা মনিফকে উঠতে হলো। যেতে যেতে ঠিক করলো মেয়েটির সাথে পূর্বের বিয়ের ব্যাপারটাও শেয়ার করে নেবে। একবার বিয়ে করে যে শিক্ষা হয়েছে, আর এরকম কিছুর সম্মুখীন হতে চায় না সে। এই যে, এদিকে এদিকে আসুন। নারী কণ্ঠটি মনিফকে চমকে দিল। কি রিনরিনে কণ্ঠস্বর! বাহ! মনিফ চমকৃত হলো। কে বলেছেন দেখার জন্য বামে তাকাতেই বর্ষাকে দেখতে পেল। এর সঙ্গে তার বিয়ের কথাবার্তা চলছে। বর্ষা তাকে দেখে একটু হাসল। তারপর ফুরুত করে একটা রুমের ভেতর ঢুকে গেল। মনিফ বুঝল তাকেও সেই রুমের ভেতর আহ্বান করা হয়েছে। কক্ষটি সুন্দর করে সাজানো। বড় জানালার পাশ ঘেঁষে বিছানা সাজিয়েছে বর্ষা। বেডের উপরে একের পর এক মানি প্ল্যান্টের টব। একটা প্রাকৃতিক ভাব আছে, সুন্দর লাগে। মনিফ সেদিক থেকে দৃষ্টি ফেরাতেই বর্ষাকে চোখে পড়ল। বিছানার একপাশে চুপ করে বসে পড়েছে। মনিফের দিকে তাকিয়ে মৃদু হাসল। মনিফ নির্ভয়ে এগিয়ে গেল। এতক্ষণ গায়ে কাটা দেওয়া একটা ভাব লাগছিল, সেটা এই মুহূর্তে মিলিয়ে গেছে। মেয়েটা মিশুক বোধ হয়। মনিফে প্রথম প্রশ্ন করলো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো? মনিফ দুদিকে ঘাড় নাড়িয়ে হ্যাঁ বোঝালো। তারপর বলল, আমার ব্যাপারে কতটুকু জানেন? আপনি একজন ব্যবসায়ী। ব্যবসা নিয়ে থাকতেই পছন্দ করেন বেশি। বাসায় খুব একটা সময় দিতে পারেন না। আপনার স্বভাব ভালো, নম্রভদ্র টাইপের লোক, এবং আপনি আপনার পরিবারকে খুব ভালোবাসেন। মনিফ মৃদু হেসে বলল, ব্যাস এইটুকুই। বর্ষা বিদ্রুপের সুরে জবাব দেয়, এর সে বেশি কিছু জানার কথা কি আমার? আমি তো আপনার প্রেমিকা নই। মনিফ নড়ে চড়ে বসল। বর্ষার ঠোঁট টিপে হাসছে। মনিফ বুঝল এই মেয়ে মিশুকের পাশাপাশি বেশ চঞ্চল বটে। তবে খারাপ লাগলো না মনিফের। জীবনকে উপভোগ করতে হলে একটু চঞ্চল হতেই হয়। সেখানে যে এত গম্ভীর, তখন তো বর্ষাকে একটু প্রাণোচ্ছল হতেই হয়। মনিফ বলল, তা ঠিক, তবে একটা বিষয় আছে। আপনাকে না জানলে ঠকানো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বলুন। কেউ আমাকে ঠকাক এটা তো চাইব না। আসলে আমি বিবাহিত, মানে বিবাহিত ছিলাম। যদিও এখনও ডিভোর্স হয়নি, তবে সব বন্দোবস্ত করে ফেলা হয়েছে। বর্ষাকে খুব একটা বিচলিত দেখা গেল না খবরটা শুনে। সে পূর্বের ন্যায় চঞ্চল কণ্ঠে শুধালো, তাই নাকি? ইসিরে, আপনার মতো লোকের কপালে ডিভোর্সটা একটা লেগে আছে। জাস্ট ভাবতেই পারছি না, এত ভালো মানুষ আপনি। আচ্ছা, কিভাবে কি হলো বলা যাবে? কেন নয়। আমার যার সঙ্গে বিয়ে হয়েছিল মেয়েটার নাম মিঠি। একদম পারিবারিক বিয়ে।
বিয়ের আগে এভাবে আলাদা করে কথা বলা হয়নি মেয়েটার সাথে। এটাই ভুল ছিল। মেয়েটার অন্যত্রই সম্পর্ক ছিল, যেটা সে কাউকে বোঝাতে পারেনি। ফলে আমাদের বিয়ের দিন ভোর রাতের বেলায় মেয়েটা পালিয়ে গেছে। বলেন কি? এইবার বর্ষাকে খানিকটা চিন্তিত দেখালো। সে ব্যথিত কণ্ঠে বলল, তারপর ওই মেয়ে কি আর ফিরে আসেনি? ওর প্রেমিকের সাথে বিয়ে করে নিয়েছে? মনিফ চুপ করে রইল। মিঠির ব্যাপারে তার কোনো কিছুই আর বলতে ইচ্ছে করছে না। শুধু বলল, ও ফিরে এসেছিল, আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল। আমি করিনি, করার প্রয়োজন বোধও করিনি। তবে ওর পরিবারকে সবটা জানিয়ে সেখানে তালাকের ব্যবস্থা করে এসেছি। এরকম একটা সম্পর্ক কাঁধে বয়ে বেড়ানোর মানে হয় কোনো? বর্ষা দুদিকে মাথা দুলিয়ে বলল, না, মানে হয় না। কিন্তু একবার দেখা করা উচিত ছিল। হতে পারে সে আপনার কাছে ক্ষমা চাইতো। ক্ষমা চাওয়ার জন্যই দেখা করতে বলেছিল আমি জানি, কিন্তু আমার মন দ্বিতীয়বার ওকে ফেস করার জন্য টানেনি। মনের ওপর তো কোনো জোর নেই বলো। মনিফ অজান্তেই তুমি সম্বোধন করে বসলো বর্ষাকে। বর্ষার ভালো লাগলো। এই লোকটার প্রথম বিয়ের স্মৃতিও ভয়াবহ বলাই যায়, তাই তার দ্বিতীয় বিয়ের স্মৃতিটাকে এমন সুন্দর করবে যেন পূর্বের সব দুঃখ কষ্ট ভুলে যায়। সাংসারিক জীবন অথবা ব্যক্তিগত সব দিক দিয়ে মনিফকে খুশি করার চেষ্টা করবে বর্ষা। মনে মনে প্রতিজ্ঞা করল সে। মনিফ জবাবের আশায় চেয়ে দেখে নিজের ভাবনার গতিপথ খুব একটা দীর্ঘ করল না বর্ষা। বিজ্ঞানের মাথা দুলিয়ে বলল, আচ্ছা, এসব কথা বাদ দিন। আপনার ব্যাপারে সব কিছুই জানলাম, এবার আমার ব্যাপারে জানবেন না আপনি? তোমারও যদি কোনো প্রেমিক টেমিক থাকে আগেই বলে দাও। পরবর্তীতে ওই ধরনের কর্মকাণ্ড আর ফেস করতে চায় না বাবা। মনিফ হেসে ওঠে। সেই হাসিতেই মুগ্ধ হয়ে যায় বর্ষা। ফাঁকা ঢোক গিলে মিনমিন করে বলল, প্রেমিক ছিল না, তবে এই মুহূর্তে হয়ে গেল। মনিফ শুনে ফেলল। ভ্রুবিলাস করে বলল, মানে? এই মুহূর্তে হয়ে গেল মানে কি? বর্ষা চপল পায়ে উঠে দাঁড়ালো, বলল, মানে আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনি আজ থেকে আমার প্রেমিক। এই তো বলেই ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। রেখে গেল অট্টহাসিতে মাতোয়ারা মনিফের মুখখানা। বর্ষার পাগলামি মনিফকে মুগ্ধ করেছে। এই মেয়েটিকে নিজের স্ত্রী হিসেবে মেনে নেওয়া যায়। এই যে, এই মেয়ে, দাঁড়ান বলছি। পেছন থেকে ওড়নায় টান পড়ল। সিথির দম বন্ধ হবার জোগাড়। তার মন বলছে একজন পুরুষ তার ওড়না টেনে ধরেছে। এটা কেমন তোর অসভ্যতামি। সিথির মনে সাহস সঞ্চয় করে পেছনে ফিরতেই চমকে গেল। কোনো পুরুষ নয়, গ্রিলের ফাঁক দিয়ে ওড়না পেঁচিয়েছে। তাই দেখে বাদল উঁচু কণ্ঠে থামতে বলেছে তাকে, নইলে গলায় টান পড়ে নির্ঘাত ব্যথা পেত মেয়েটা। সিথি বাদলের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো। বাদল ততক্ষণে এগিয়ে এসে গ্রিল থেকে ওড়নার প্যাচ খুলে দিল। সিথির দিকে তাকিয়ে বলল, সাবধানে দেখে শুনে চলেন, এখন একটা অঘটন ঘটে যেত। সিথি কোনোরকম বলল, থ্যাঙ্কস। সিথির গলা কাঁপছে, কপালে ভিড় করেছে বিন্দু বিন্দু ঘাম ফোটা। হৃস্পন্দন বেড়ে চলেছে। এই আচমকা পরিবর্তনের কারণ সামনে দাঁড়ানো আগন্তুক। এত সুন্দর ছেলে সিথি এর আগে দেখেনি, অথবা দেখেছে কিন্তু এরকম প্রবল আকর্ষণ বোধ করেনি। এই ছেলের মধ্যে অন্যরকম কিছু একটা আছে যা সিথিকে উত্তেজিত করে তুলেছে। সেই অন্যরকম কিছুটা বোঝা গেল বাদলের মৃদু হাসিতে। তার গেজদার ঝিলিক দিয়ে ওঠে তখনই। সিথির মনে হচ্ছে কেউ তাকে খুন করে ফেলেছে। তার কান দিয়ে দমদমিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এই মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলতে পারে সে। চারপাশের পৃথিবীকে খুব জোরে কাঁপছে। সিথিকে তলতে দেখে বাদল ভ্রুকুচকে ফেলল। তার অন্তকণে কিছু দুশ্চিন্তার বীজ মাথা চাড়াতে উঠল। এই মেয়ে, আপনি ঠিক আছেন? হ্যালো মিস। আরে আজব তো। সিথি পড়ে গেল। জমিনে পড়বার আগে দু হাতের আজলায় নিজের বুকের সঙ্গে মিশিয়ে ধরল বাদল। সিথিকে ধরেই আশেপাশে তাকালো আগে। ভাগ্যিস কেউ নেই, নইলে কি মনে করতো কে জানে। কিন্তু এই মেয়েটিকে, আজকে তার ছোট বোনকে দেখতে আসার কথা, তবে কি পাত্রপক্ষে কেউ? বাদলের কপালে রক ফুলে উঠল ক্রোধে। বাড়ি ফিরতেই এরকম একটি ঘটনার সম্মুখীন হতে হবে, কে জানত তা? আরও একবার চারপাশে নজর ঘোরালো বাদল। কেউ নেই। কেন কেউ নেই? কেউ থাকলে ভালোই হতো। দুজন মিলে ধরে নেওয়া যেত ভেতরে। একাই অজ্ঞান মেয়েকে নিয়ে কি করবে এখন? মেজাজ তুঙ্গে উঠছে বাদলের। নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল সে। জ্ঞানহারা সিথির মুখ পানে চাইল। দেখে মনে হচ্ছে মেয়েটি ঘুমিয়ে আছে, খুবই শান্তির ঘুম। তার ঘন ঘন নেওয়া নিঃশ্বাস বাদলের চোখজোড়া আকৃষ্ট করে। নিজের অজান্তেই সিথির বক্ষযুগলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বাদল। তার গলা শুকিয়ে কাট। পুনরায় নিজেকে নিয়ন্ত্রণ করে খ্যাক করে গলা ছেড়ে ডেকে উঠল, এ মেয়ে, এই যে শুনছেন? সিথির হেলদোল নেই। মিনিট দুয়েক সিথিকে বারবার জাগানোর চেষ্টা করে সফল হল না বাদল। শেষমেশ উপায় না পেয়ে সিথিকে পাজা গলে তুলে নিয়ে ভেতরের দিকে পা বাড়ালো। সূর্যের লম্বা কিরণ মিঠির মাথার তালুর উপর তীর্যকভাবে পড়ছে। ভেতরে ভেতরে ঘেমে নেওয়া একাকার সে। এত গরম। মিঠির মুখ দিয়ে অস্ফুটস্বরে বিরক্তিকর আওয়াজ বের হলো। রাস্তার পাশ ধরে হেঁটে চলেছে সে। ভাবছে জীবনের মিল না হওয়া অনেক গল্পের কথা। দুদিন আগে মিঠি যখন স্কুলে ছিল তখন নাকি মামা মামি এসেছিলেন প্রভাদের বাড়িতে।
প্রভাকে বারবার জিজ্ঞেস করার পরও মিঠি কোনো স্কুলে চাকরি করে তা বলেনি সে। মিঠির অনুমতি ছাড়া কাউকে কিছু বলতে পারবে না। মামা মামি নাকি অনুরোধ করে গেছে মিঠিকে বাড়ি যাওয়ার জন্য, আর খবর দিয়েছে মুনিফ তাকে তালাক দিয়েছে। খুব দ্রুতই কাগজে কলমে বাস্তবায়িত হবে তা। বাসায় ফেরার পর সব শুনে মিঠির বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এসেছিল। একটি ভুল সারা জীবনে সব কিছু ওলটপালট করে দিয়েছে। মুনিফের দোষ নেই, ভুল সে করেছে, তার শাস্তিও পাচ্ছে। না জানি জীবন তাকে আর কোন মোড়ে নিয়ে দাঁড় করাবে। মুনিফের তার প্রতি না আছে কোনো টান অথবা অনুভূতি। সে সব কিছু জন্মানোর আগে তো মিঠির দূরত্ব বাড়িয়ে দিয়েছে দুজনের মধ্যে। মিঠির খুব ইচ্ছে করে সেই দিনে ফিরে যেতে, যেদিন তাদের বিয়েটা সম্পন্ন হয়েছিল। যদি একবার ফিরে যেতে পারত, তবে আর কখনোই মুনিফকে ছেড়ে চলে যেত না। মুনিফের মতো ভালো লোক দ্বিতীয়টি দেখেনি সে। স্কুলের সামনে চলে আসায় নিজের চিন্তাগুলোর লাগাম টেনে ধরল মিঠি। পুনরায় একটি দীর্ঘশ্বাস ফেলে ভেতরে প্রবেশ করতেই সম্মুখীন হলো সোহেল স্যারের। স্কুলের ইংরেজি শিক্ষক, বাসায় বউ বাচ্চা সব থাকা সত্ত্বেও মিঠির পেছনে সব কয়েকদিন যাবৎ আঠার মতো লেগেছে। মিঠি যেখানে যায়, যাই করতে যায়, সব জায়গাতেই সোহেল স্যারের ছায়া পড়ে। আকার ইঙ্গিতে বারবার কুপ্রস্তাব দিয়েছে। মিঠি সেসব পাত্তা দেনি। সে হাঁপিয়ে উঠেছে নিজের প্রতি। জীবনে তো সমস্যার সৃষ্টি কেন করে কে জানে। আমি কখন থেকে আপনার অপেক্ষা করে আছি। আজ স্কুল আসতে এত দেরি করলেন যে? সোহেল স্যারের অতিরিক্ত গদগদ ভাব মিঠির ভেতরে আগুন ধরালো। নিজেকে সামলে নিয়ে সে উত্তর দিল, শরীরটা ভালো নেই বলে টিচার্স রুমের দিকে এগোলো। আছে ক্লাস নেবে না, কয়েকদিন ছুটি চাওয়ার জন্য এসেছে। নিজের একটা বিশ্রাম প্রয়োজন। শারীরিকভাবে মানসিকভাবে সে ভীষণ ক্লান্ত। সোহেল স্যারও পেছন পেছন এলেন। ও, কি হয়েছে আপনার, জানতে পারি কি? মিঠির ইচ্ছে হলো কঠিন করে বলতে, না পারেন না। আপনার জানার কোনো অধিকার নেই কে আপনি। কিন্তু মুখে বলল, এমনি একটু জ্বর জ্বর ভাব। তেমন কিছু না। প্রিন্সিপাল স্যার স্কুলে আছেন? আছেন। কেন? কয়েকদিন ছুটি নিতে যাচ্ছি বলে মিঠি প্রিন্সিপাল স্যারের কক্ষের দিকে এগোতে নিলে সোহেল স্যার আচমকা ওর হাত চেপে ধরল। মিঠি চমকে উঠল। টিচার্স রুমে কেউ নেই, সব টিচাররা যার যার ক্লাসে নিশ্চয়। মিঠির মনে পড়ে গেল বাদলের কথা। বাদলও একইভাবে তার হাত চেপে ধরেছিল। সোহেল ভ্রুবিলাস করে বললেন, আমার থেকে পালিয়ে থাকতে চাচ্ছেন দেখেই কি ছুটি নিতে এসেছেন? মিঠি শক্ত করে বলল, হাত ছাড়ুন। সোহেল ছাড়লেন না, বরং তার ঠোঁটের হাসি আরেকটু দীর্ঘ হলো। না, ছাড়ব না। আপনি বোঝেন না কেন আমি কি চাই? আপনার স্ত্রী আছে, বাচ্চা আছে, এই কথাটা নিশ্চয়ই ভুলে যাননি। ওহু, যায়নি। বিয়ে করেছে বলে নিজের জীবন যৌবন সব স্ত্রীর নামে লিখেও দিনি। আমার নিজের চাওয়া পাওয়া বলে কি কিছু থাকতে পারে না? কেন পারবে না? অবশ্যই পারবে। সেই চাওয়া পাওয়া মেটানোর জায়গাও আছে, জানেন তো। নামটা শুনতে অবশ্যই খারাপই লাগে, কিন্তু কি আর করা। আপনার এত চাওয়া পাওয়া যখন তখন পূর্ণ তো করতেই হয়। তাই সেই পূরণের জন্য এদেশে পতিতাপল্লীর অভাব নেই, বুঝেছেন? সোহেল এমনভাবে হাসলেন যেন মিঠি কোনো কৌতুক বলেছে। আপনার সাহস দেখে অবাক হচ্ছি। আমার হাতটা এখনও ধরে রেখেছেন। মিঠি হাত মোচড় দিলেও ছুটিয়ে নেওয়ার আশায় সোহেল আরও শক্ত করে চেপে ধরলেন। আমার সাহসের একানো দেখায় নেই। যদি দেখাতাম তাহলে মুখ দিয়ে এই লেকচারগুলো বেরোতো না। চোখের ওপর তাকিয়ে কথায় বলতে পারতে না। মিঠির রাগ বাড়ছে। চোখের পাতায় বারবার ভেসে উঠছে বাদলের কর্মকাণ্ড। এভাবে হাত চেপে ধরেছিল সে। তার হায়নার চাহনি এখন সোহেলের মাঝেও দেখা যাচ্ছে। মিঠির কী যে হলো, সে আচমকা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। শক্ত করে ঝাড়া মারতেই সোহেলের হাত ফসকে গেল। তৎক্ষণাৎ একটা কাঠের চেয়ার তুলে নিয়ে সোহেলের গায়ের উপর আঘাত করে বসল সে। সোহেল হতভম্ব। কিছু বুঝে ওঠার আগে একটা সূক্ষ্ম তীব্র ব্যথা অনুভব করলো মাথায়। মাথার এক পাশ ফেটে গেছে, গলগল করে রক্ত বেরোচ্ছে। মিঠি ফোঁসফোঁস করে আওয়াজে নিঃশ্বাস নিচ্ছে। রক্ত বেরোতে দেখে ঘাবড়ে গেল সে। হুট করে আসা উত্তেজনা, ক্রোধ, আক্রোশ মুহূর্তে উবে গেল। চোখ মুখে ভীতির ছায়া পড়ল। কিছুই ভাবতে পারছে না। দ্রুত পায়ে স্কুল থেকে বেরিয়ে এলো এক প্রকার ছুটতে ছুটতে। পা জোড়া কাঁপছে তার। মনে হচ্ছে হাঁটু ভেঙে রাস্তাতেই বসে পড়বে। শিথির জ্ঞান ফিরেছে। তাকে শুয়ে রাখা হয়েছে কাউচের ওপর। তার পাশে মুনিফ বাবা বসে। একটু দূরে শেফালি বেগম উগ্র চোখ তাকিয়ে রয়েছেন। মেয়ে দেখতে এসে কি ঝামেলায় ফেলল তাকে মেয়েটি। যখন বাদলের কোলে চড়ে এলো ঘরে, ছি ছি ছি, কি লজ্জাজনক পরিস্থিতি। শীতে ভয়ে ভয়ে উঠে বসল। মুনিফ গম্ভীর গলাতে প্রশ্ন করল, ঠিক আছিস তুই? শীতে ঘাড় নাড়িয়ে হ্যাঁ বলল। মুখে কিছু বলার সাহস হলো না। তার চোখ মায়ের উপরেই বিদ্ধ। আজ বাসায় ফিরে তার খবর করবে মা। শীতে আগেই টের পেল। মুনিফের বাবা হাত জোর করে বারবার সবার কাছে ক্ষমা চাইলেন। মেয়ে দেখতে এসে এইভাবে সবাইকে দুশ্চিন্তায় ফেলার কারণে। যদিও বর্ষার বাবা মা কেউ কিছু মনে করলেন না, উল্টো তাদেরকে নিশ্চিন্ত থাকতে বললেন। তবুও শেফালি বেগম ক্ষমা প্রার্থনা করে সবার থেকে বিদায় নিলেন। বাসায় এসে
সিথিকে জেরার মুখে পড়তে হলো। কী কারণে হঠাৎ অজ্ঞান হয়ে গেল তা বারবার জিজ্ঞেস করার পরও সিথি কিছুই বলতে পারল না মুখ ফুটে। মনে মনে জুৎসয় জবাব খুঁজে বেড়ালো। মিনমিনিয়ে বলল, হঠাৎ রোদে মাথা চক্কর দিয়ে উঠল। তো বাইরে গিয়েছিলে কেন? আমরা সব ঘরের মধ্যে, তুই ঘরের ভিতরে থাকবি, ওখানে গিয়েও লাফালাফি। বর্ষার ভাইয়ের কোলে চলে তারপর এলি। ছি ছি, সবাই কীরকম চোখ করে তাকিয়েছিল। শেফালি বেগম একাধারে বকে গেলেন, যদিও তার শেষ কোনো কথাই সিথির কর্ণকুহরে পৌঁছাল না। তার কানের ভিতর বাজছে সে বাদলের কোলে চলেছে। মুহূর্তে সমস্ত মন খারাপ পড়ে গেল। পুলকিত বোধ করল সিথি। শেফালি বেগম বকেটকে হয়রান হয়ে থামলেন। সিথি পাখির মতো উড়ে নিজের ঘরে এলো। আসার আগে মনিফে থেকে জেনে নিল বর্ষার ভাইয়ের নাম কি। ফেসবুকে ঢুকে বাদল লিখে সার্চ করতে একগাটা আইডি বেরোলো। এর ভেতর কোনটাতেই বাদলের ছবি দেখতে পেল না। একটা হতাশা বোধ তৈরি হলো তার ভেতরে। কোনটা বাদলের আইডি কে জানে, নাকি সে আইডিই চালায় না। এই যুগে এসে ফেসবুক চালায় না এরকম মানুষ খুব কম। অবশ্যই সে চালায়, হতে পারে আইডির নাম ভিন্ন, অথবা বাদলের আগে পরে অন্য কোনো নামযুক্ত বা সিথি জানে না। তাহলে বাদলকে কি করে খুঁজে বের করবে সিথি ভেবে পেল না। মনিফের বিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। তবে সিথি মনে মনে সিদ্ধান্ত নিল, দ্বিতীয়বার যখনই বাদলের সাথে দেখা হবে তার অজ্ঞান না হয়ে আগে তার ফেসবুক আইডি চাইবে। চাইলে দিবে কি ভাববে তাকে। নতুন চিন্তার এসে ভর করল সিথির মাথায়। পেছনে কারো উপস্থিতি টের পেয়ে প্রভা ঘুরে তাকালো। দেখল শুকনো চেহারা নিয়ে মিঠি দাঁড়িয়ে। প্রভা বুঝতে পারল কিছু একটা হয়েছে, নইলে একটু আগে তো স্কুলে গিয়েছিল সে। প্রভা হাতের কাছ থেকে উঠে আসলো, ওনার আঁচলে হাত মোছা মুছে নিয়ে বলল, তুই এখন সব ঠিক আছে? মিঠি হ্যাঁ না কিছুই বলল না, নির্বাক তাকিয়ে রইল। প্রভার উদ্বেগ বাড়ল এবার। কাছে সে জোরালো গলায় বলল, কি রে, কথা শুনিসনি? কি হয়েছে? ভয়ের তো গলায় মিঠি জবাব দেয়, একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছি রে। দুর্ঘটনা মানে কি? কি হয়েছে খুলে বলতো আমাকে। মিঠি ঢোক গিলে ফেলে বড় করে শ্বাস টেনে নিয়ে ফুসফুস ভর্তি করল। নিভে যাওয়া গলায় বলল, তোকে বলেছিলাম না সোহেল স্যার আমাকে ডিস্টার্ব করেন প্রচুর। সে আজকে সুযোগ পেয়ে আমার হাত ধরেছিল, আমার সাথে জোরাজোরি করছিল খুব। আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি আর। প্রভা চোখ বড় বড় করে বলল, তুই কি করে আসছিস বলতো? মানে। মিঠি ঘাবড়ায়, বলার সাহস হারিয়ে ফেলেছে। প্রভা অভয় প্রধান কোলে মিঠি শুকনো গলায় বলল, কাঠের চেয়ার দিয়ে বাড়ি মারছি। অত শক্তি আমার ভেতর কোথা থেকে এলো কে জানে, বুঝিনি যে তার মাথা ফেটে যাবে। প্রভা স্তব্ধ নয়নে তাকিয়ে রইল। মিঠি আচমকা কেঁদে ফেলল। তার সাথে কি এসব কি হচ্ছে? এরকম জীবন সে কি চেয়েছিল কোনো কালে? দুহাতে মুখ ঢেকে অকমাত কান্নায় ভেঙে পড়ল সে। ঘরের ভিতর থেকে পলে ছুটে এলেন। আজকে তার শরীর বিশেষ ভালো না থাকায় হাসপাতালে যাননি, ছুটি নিয়েছিলেন। তিনি এসে প্রভাকে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আর মিঠিকে কাঁদতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়লেন। জিজ্ঞেস করলেন, কি রে, কি হয়েছে ওর? এই প্রভা, বলা মাকে। প্রভা পাথর গলায় মিঠির কৃতকর্মের কথা জানালো মাকে। সব শুনে পলিও চুপ হয়ে গেলেন। মিঠি কাঁদতে কাঁদতে বলল, আমি আর ওই স্কুলে যাব না, কোনোদিন যাব না। ঘরের ভেতর চলে গেল মিঠি। প্রভা দুঃখী নয়নে তাকিয়ে রইল। সে নিজেও বা কী করবে মিঠির জন্য। অপরদিকে পলির মনে আচমকা আশঙ্কার উদয় হলো। মিঠিও কি তার ঘাড়ে চেপে বসবে শেষমেশ? যদি স্কুল থেকে লোক এসে হাঙ্গামা করে তখন? আর এই মুহূর্তের জন্য মনে হলো মিঠিকে এই বাড়িতে জায়গা দেওয়ার সবচেয়ে বড় ভুল হয়েছিল। আর নয়, মিঠিকে এই বাড়ি ছাড়তে হবে, আর তা আজই এখনই। সময় যখন খারাপ হয় তখন সব কিছুই খারাপ লাগে। চেনা মুখগুলো হুট করে অচেনা হয়ে যায়। এমন এমন ঘটনা সামনে এসে পড়ে যা দেখে মানুষ কিং কর্তব্যবিমূঢ় হয়ে পড়ে, কোনো প্রকার প্রতিক্রিয়া দেখাতেও ভুলে যায়। এমন একটি পরিস্থিতি মিঠির সম্মুখে। পলি একটা বড় ব্যাগে মিঠির সমস্ত জামাকাপড় প্রয়োজনীয় জিনিস গোছাচ্ছে আর একাই বিড়বিড় করে কিছু বলে যাচ্ছে। প্রভা তার মাকে থামানোর ব্যর্থ চেষ্টা করে। একপাশে দাঁড়িয়ে আছে মাথা নত করে। থেমে থেমে কাঁপছে সে, নিশ্চয়ই কাঁদছে প্রভা। মিঠি নির্বাক হয়ে দাঁড়িয়ে কিছুই বলার নেই। সব কিছু গুছিয়ে ফেলে পলি কঠিন গলায় বলল, টাকা আছে নাকি রিক্সা ভাড়া দিয়ে দেব? প্রভা ডাকল, মা। পলি পাষাণ চোখ থেকে মেয়ের দিকে তাকাতেই প্রভা চুপ হয়ে গেল। এতদিনের মমতাময়ী মায়ের মতো আন্টি হুট করেই এরকম রুক্ষমূর্তি ধারণ করবে মিঠি কখনো কল্পনা করেনি। পলি বলল, কি রে, দাঁড়িয়ে আছিস কেন? দেখ মিঠি, তুই প্রভার ছোটবেলার বান্ধবী। তুই যখন বিপদে পড়ে এখানে এসে যে উঠেছিস আমি মানা করিনি, কিন্তু এখন তোর মামা মামি ফিরিয়ে নিতে চায়। তখন এখানে থেকে কি লাভ বল? নিজের বাড়ি ফিরে যা। পরের বাড়ি সবসময় পরের হয়, যত সময় গড়াক না কেন। এই বাড়ি কখনো তোর হবে না। মিঠি ঢোক চেপে কান্নাটাকে দামানোর চেষ্টা করলো। নিস্তরঙ্গ গলায় বলল, স্কুল থেকে কেউ এলে আমার সাথেও তোমরাও বিপদে পড়বে। এই জন্য আমাকে চলে যেতে বলছো তাই না? হ্যাঁ বলছি। এখানে আমার বিয়ের বয়সে একটা মেয়ে আছে। তোর জন্য নিজের মেয়ের গায়ে কোনো প্রকার কলঙ্কের ছাপ আমি লাগাতে দিতে পারি না। কথা বাড়াস না।
যার জায়গা যেখানে তাকে সেখানেই মানায়। প্রভা কথা বলল মাঝ দিয়ে, মা তুমি ভুল করছো, ওকে এভাবে অপমান করে বাসা থেকে বের করে দিতে পারো না। আমি কোনো ভুল করছি না, আর না ওকে অপমান করে তাড়িয়ে দিচ্ছি। ওর বাসায় ওকে ভদ্রভাবেই যেতে বলছি। এটাকে যদি অপমান মনে করিস তবে তাই। পলি ভেতরের ঘরে পা বাড়ালো। প্রভা নিঃশব্দে কাছে। মিঠির চোখের কান্নির স্টপকে কয়েক ফোঁটা জল বেরিয়ে এলো। দ্রুততার সঙ্গে তা মুছে নিয়ে সে প্রভার দিকে এগোলো। মুখোমুখি দাঁড়িয়ে বলল, তাকা আমার দিকে। এই প্রভা তাকা। প্রভা মিঠিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। মিঠিও নিজেকে ধরে রাখতে পারল না, কেঁদে ফেলল প্রভার পিঠে মুখ ঠেকিয়ে। মিনিট দুয়েক দুই বান্ধবী নীরবে কেঁদে গেল। একসময় মিঠি নিজেকে সামলে চোখ মুছে মুখ তুলে তাকালো। প্রভার চোখ জোড়া মুছিয়ে দিয়ে বলল, ভালো মতো পড়াশোনা করিস। পড়ালেখা ছাড়া এই দুনিয়াটা খুব কঠিন রে। আজ নিজের পায়ে না দাঁড়িয়ে কখনোই বিয়ে করিস না। আমার অবস্থা তো দেখলি, যাই করবি সবসময় ভেবেচিন্তে করিস। আমার জীবনের হাল দেখে অন্তত শিক্ষা নিস। আমি আসি, আর কোনোদিন দেখা হবে কিনা জানি না। ভালো থাকিস সবসময় প্রভা, আমি তোর কথা কখনো ভুলব না। প্রভা ভেজা গলায় বলল, মায়ের উপর রাগ রাখিস না প্লিজ। বাসায় আসিস মাঝে মাঝে। আসবো। আর আন্টির ওপর আমার কোনো রাগ নেই, উনি ওনার জায়গায় ঠিক। আমার জন্য তোর কোনো সমস্যা হোক তা আমিও চাই না। যদি কোনো ভুল টুল করে থাকি মাফ করে দিস বোন। কখনো দাবি রাখিস না, কখন যেন চলে যায়। প্রভা মিঠির মুখ হাত দিয়ে চেপে ধরল। এভাবে বলিস না প্লিজ। আমি আসব, যখনই সময় পাবো তোর বাড়িতে যাব। তুইও আসিস। আর শোন, সবসময় শক্ত থাকিস। যা হয়েছে হয়েছে, জীবনে এগিয়ে যাস। তুই অনেক ভালো কিছু ডিজার্ভ করিস। মিঠি মলিন ঠোঁটে অল্প হেসে বলল, প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না, আবার কাউকে কাউকে চিরজীবন শূন্য করে রাখে। আমার অবস্থা কোনটা কে জানে, তবে মন বলছে আমার একটা শেষ কাজ বাকি। ওটা করতে পারলে। কি কাজ? প্রভার কান্না থেমেছে, তাকে এখন উৎসুক দেখাচ্ছে। মিঠি এক মুহূর্ত নীরব থেকে জবাব দিল, না কিছু না, আমি আসি। আন্টিকে আমার সালাম দিস। মিঠি বেরিয়ে গেল। দরগোড়ায় দাঁড়িয়ে রইল প্রভা। যতক্ষণ চোখে মিঠির প্রতিছবি পড়ল ততক্ষণ দাঁড়িয়ে রইল সামনের দিকে। পরন্ত বিকেল, একটু একটু করে পৃথিবীর আলো কমছে। একসময় অন্ধকারের জাল জড়িয়ে নেবে পুরো পৃথিবী। আলো অন্ধকারের মধ্যে একটাই পার্থক্য, অন্ধকারকে ডাকতে হয় না, যে যেখানে সেখানে এসে হামাগুড়ি খায়। আর আলোকে আনতে হলে তার জন্য একটু হলেও জায়গা করে দিতে হয়। সেই জায়গার ফাঁক গলে আলো ঝরে পড়ে। মিঠির জীবনটা হুট করেই অন্ধকারে তলিয়ে গেছে। কোনো দরজাকে আদৌ খুলবে মনের ভিতর, যেন আবারও আলোতে ঝলমল করে উঠতে পারে তার জীবনযাত্রা। একটা দীর্ঘশ্বাস ফেলে হাত উঁচু করে রিক্সা ডাকে মিঠি। রিক্সা এলে তাতে উঠে পড়ে। এখান থেকে মামার বাড়ি খুব একটা দূরে নয়, মিনিট 30 লাগবে পৌঁছাতে। মিঠি অসারতা অনুভব করছে। মৃদুমন্ত বাতাস, তবুও শরীর ঘামছে, স্বস্তির বালাই নেই। একটু দূরে পরিচিত একটি মুখ থেকে মিঠি থমকে গেল। ঠোঁট নাড়িয়ে অজান্তে বেরোলো, এই মামা দাঁড়াও। রিক্সাওয়ালা মামা সঙ্গে সঙ্গে রিক্সা থামালেন। মিঠির দৃষ্টি অনেকটা দূরে দাঁড়ানো বাদলের ওপর। বাদলকে চিনতে পেরে মিঠির মাথা ঘুরে উঠল। পেটের ভেতর মোচড় দিল। ঘৃণা এবং রাগে তার চোখজোড়া চকচক করছে। ঘৃণার পাশাপাশি বিস্ময় ভাবটাও তার চেহারায় ফুটে উঠল যখন দেখল বাদলের পাশেই সিথে দাঁড়িয়ে। সিথি তার ননদ ছিল। বিয়ের সময়ে এই মেয়েটির হইচই দেখার মতো ছিল। মিঠি চিনতে পেরেছে, একটু ভুল হয়নি, এই মেয়েটা সিথি। কিন্তু বাদলের সাথে কি করছে? মিঠির চিন্তারা ঘোড়ার ন্যায় দৌড়ে চলে। কতক্ষণ আহম্মকের ন্যায় তাকিয়েছিল জানে না সে। হুঁশ ফিরে রিক্সাওয়ালা ডাকে, কি আপা যাইবেন না? থামতে কইয়া তো আর কিছুই করলেন না। ও হ্যাঁ মামা যাব, যাও তুমি, বলে পুনরায় ওদের দিকে তাকালো মিঠি। দুজনে হাসাহাসি করছে খুব। রিক্সা চলতে শুরু করলো। মিঠির দৃষ্টি সরিয়ে 7-5 ভাবনায় ডুবে গেল। ওদের ভেতর কি সম্পর্ক, কি চলছে মিঠি জানে না। শুধু এইটুকু জানে মনিফের সঙ্গে তার যোগাযোগ করতে হবে, যে করে হোক। সিথির সামনে বড়সড় বিপদ অপেক্ষা করছে। মেয়েটাকে বাঁচালে হয়তো তার ভুলের প্রায়শ্চিত্ত হবে কিছুটা। হতে পারে মনিফও তাকে মাফ করে দিবে। বাদল বলল, অনেকক্ষণ যাবৎ কথা বলতেছি, কেউ দেখলে সন্দেহ করে বসবে। সিথি পাত্তা দিল না সে কথার। করলে করুক, আমার ভয় নেই। তোমার ভাইয়া যদি। সিথি যেন বাদলের না বলা বাকি কথাটাগুলো বুঝে ফেলল। চট করে জবাব দিল, আমার ভাইয়া বুদ্ধিমান মানুষ, কারো সাথে একটু কথা বললেই যে কিছু হয়ে যায় না সেটা সে বোঝে। তাই বাদল স্মিথ হাসে। কিন্তু আমার তো মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে আমাদের ভেতর। সিথি লজ্জা পেল। চোখ নামিয়ে হালকা গলায় বলল, আপনি কি সব জানতা নাকি? না, সব জানতা নই, কিন্তু অনেক কিছুই ধারণা করতে পারি। তুমি যে আমাকে পছন্দ করে অজ্ঞান হয়ে গিয়েছিলে সেটাও বুঝতে পেরেছিলাম। বলেই হো হো করে হেসে উঠে সে। সিথি জিভ কাটল দাঁত দিয়ে, নতমুখেই শুধালো, আমি যাই।
বাদল হাসি থামিয়ে সিথির একটা হাত টেনে নিজের হাতের ভেতর নিল। রহস্য করে বলল, আজকে ছেড়ে দিচ্ছি, একদিন কিন্তু ছাড়ব না। সে কথার গভীরতা বোকা সিথি বুঝল না। আবেগে আতলুপ হয়ে সে চলল বাড়ির পথে। মিঠি ভেবেছিল মামামাই ওর ভীষণ ভীষণ রাগ করে থাকবেন। বাসায় যাওয়ার পর দুই কথা শুনিয়েও দিতে পারেন, কিন্তু ওকে অবাক করে দিয়ে তারা কেউ বাজে কোনো কথাই বলল না, বরং হইচই করলেন এমনভাবে যেন মিঠি শ্বশুরবাড়ি থেকে প্রথম এলো। মিঠির মন খারাপ হয়ে গেল। এরকম দুজন মানুষকে সে কী করে কষ্ট দিতে পারল? তার এই ভুলের কোনো প্রায়শ্চিত্ত কি নেই? তার দ্বারা এই ভুলগুলো না হলে কি খুব ক্ষতি হতো? মামা বাজারে গেলেন। মিঠি এসেছে ওর জন্য বড় একটা মাছ কিনে আনতে হয়। কতদিন মেয়েটা অন্যের ঘরে ছিল, কি খেয়েছে না খেয়েছে। মামি পাশের বাসার রুনু আপাকে নিয়ে তাতে কাটা সেমাই পিঠা বানাতে বসলেন। মেয়েটার বড় পছন্দের, অন্য কিছু খেতে না চাইলেও এটা অন্তত খাবে। মিঠি ঘরে তার জিনিসপত্র গুছিয়ে রেখে বাইরে এসে দেখল এলাহি কাজ কারবার। মামির খুশি যে প্রাণী আটছে না। তার দূর থেকে কতক্ষণ চুপচাপ দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এসে মামির পাশে বসল। এসবের কি খুব দরকার মামি? আমি কি মেহমান তোমাদের? ধুর পাগল মেয়ে, মেহমান হবি কেন? তুই তো আমাদেরই মেয়ে। কতদিন পরের ঘরে ছিলি, ওখানে কেমন থেকেছিস কে জানে। মিঠি কয়েক সেকেন্ড চুপ থেকে হালকা গলায় প্রশ্ন করল, মামি তুমি আমার উপর রাগ করে আছো? মামি পিঠা কাটছিলেন। মিঠির কথা প্রশ্ন শুনে থেমে গেলেন। হতভম্ব চোখে মিঠির দিকে চেয়ে থেকে হঠাৎই হেসে ফেলেন। বললেন, রাগ করে থাকবো কেন? আমি যে ভুল করেছি, ভুল তো মানুষের দ্বারাই হয় রে। আমারও তো ভুল করেছি, তোকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছি। যদি এটা না করতাম তবে কি এই পরিস্থিতি সৃষ্টি হতো? মিঠি নিঃশব্দে কেঁদে ফেলল। মামি হকচকিত হৈ হৈ করে উঠলেন। আরে কাঁদিস কেন? ইসিরে, বন্যা বানিয়ে ফেলবি দেখছি। এই চুপ, একদম চুপ, কাঁদিস না তো মিঠি। এবার কিন্তু সত্যি সত্যি রাগ করব। মিঠি কান্না থামিয়ে নাক টেনে বলল, সজল আমার জন্য ভালো হতো না মামি। তোমরা সেটা বুঝতে পেরেই ভালো জায়গায় বিয়ে দিয়েছিলে আমার। আমি বরং সেসবের পাত্তা না দিয়ে সবার মান সম্মান ডুবিয়ে সজলের কাছে চলে গিয়েছিলাম। অথচ আমি যে ওরকম বাজে একটা পরিস্থিতির সম্মুখীন হব তা কোনোদিনও ভাবিনি। মামি ভ্রু কুঁচকে ফেলেন। সে শুধু জানে মিঠি বিয়ের পর পালিয়ে প্রভাদের বাড়িতে গিয়ে উঠেছে, কিন্তু ও যে সজলের কাছে গিয়েছিল প্রথমে তা জানতেন না। সহজা প্রশ্ন করে উঠলেন তিনি, আমাকে খুলে বল দেখি কি হয়েছে। মিঠি ক্ষণ মুহূর্ত চুপচাপ ভাবল, বলবে কি বলবে না ভেবে ঠিক করলো সেসব খুলেই বলবে, আর মিথ্যা নয়। আর কাদের থেকে বা লুকাবে সে? এরা যে তার সবচাইতে আপন। মিঠি ধীরে ধীরে সবকিছু খুলে বললে মামির কপালে ভাঁজের সৃষ্টি হলো। মিঠি, সত্যি করে বল, তোর কোনো সর্বনাশ? না মামি, সত্যি বলছি, আমার সাথে আজে বাজে কিছু হতে পারে নাই। সজল হতে দেয় নাই। ও আমাকে ফিরিয়ে দিয়েছে ঠিক, কিন্তু আমার সাথে পশুর মতো আচরণও করে নাই। উল্টো ওই ছেলেটা, বাদল নাম, ওকে থামাতে গিয়ে মার খাইছে। ওই ছেলেটাই আসল নাটের গুরু। ওর জন্য আমার একটা খারাপ অবস্থার সৃষ্টি হলো। সবাইকে ফুসলিয়েছে ও। সাথে যে দুজন ছিল ওদের তোর চাইতে বেশি দোষ ওর। আমি যদি একবার ওকে সামনে পেতাম। মিঠির দাঁতে দাঁত ঘষল। মামি দীর্ঘশ্বাস ছেড়ে পিঠা বানাতে মনোযোগ দিলেন। শোন মা, জীবনটা অনেক কঠিন রে। মাথার উপর বড়দের ছায়া থাকবে যতক্ষণ, ততক্ষণই জীবনের সব সমস্যা সহজ হয়ে যাবে। ভুল করে হলেও শিক্ষা পেয়েছিস তো? এই শিক্ষাটা অনেক বেশি জরুরি ছিল তোর জন্য। মাথায় রাখিস ঘটনাটা। এরপর থেকে কোনো কিছু করতে গেলে হাজারবার ভাবিস। আমাদের কথা না ভাব, অন্তত নিজের কথাটা আগে ভাবিস। মিঠি চুপ করে রইল। একটু পর মিনমিন করে মনিফের প্রসঙ্গ তুলল। মামি, উনি উনি এসেছিলেন এই বাসায়? মামি তাকালেন। উনি বলে কাকে সম্বোধন করা হয়েছে বুঝতে পেরে দৃষ্টি সরিয়ে নিলেন। জবাবে বললেন, হুঁ, আসছিল। খুব চিৎকার চেঁচামেচি করছে? না, ছেলেটা ভালো। এসে শুধু তোর কীর্তি কাহিনী জানালো। তারপর বলল, এই সম্পর্কের কোনো মানেই হয় না। তুই যখন তোর পথ বেছে নিয়েছিস তখন সে ওর নিজের পথ বেছে নেবে। আর তোকে সে মানলে তার পরিবার মানবে কিনা সন্দেহ। সুতরাং তোর জন্য পরিবারের ভেতর আরও হাঙ্গামা দাঙ্গামা করে লাভ কি? এছাড়া তুই যে আবার কখনো এরকম কাজ করবি না তারই বেয়ে গ্যারান্টি কি? তাই সে তোর সাথে সমস্ত সম্পর্ক শেষ করে নতুন পথে পা বাড়াতে চায়। এতেই নাকি সবার ভালো। মিঠি আনমনে বলল, আমি আর কখনো তাকে অসম্মানিত করব না মামি। সেটা আমাকে বলে লাভ কি রে মা? যাকে বলার তাকে গিয়ে বল। আমি ওনার সাথে কথা বলতে চাইছিলাম মামি। আমাকে ফিরিয়ে নিতে বলতাম না, শুধু ক্ষমা চাইতাম। অথচ সে আমাকে ক্ষমা চাওয়ারও সুযোগ দিল না, আমার সাথে কথাই বলল না। মিঠির মুখ মলিন। মামির ভয় হলো মনিফের প্রতি আবার কোনো দুর্বলতা তৈরি হচ্ছে না তো মেয়েটার। মামির কানে খবর এসেছে ছেলেটার জন্য পাত্রে ঠিক করা হয়েছে। খুব দ্রুত সে আবার বিয়ের পিড়িতে বসবে। এক ঝটকা খেয়ে নিজেকে সামলে নিতে পারলেও এই ঝটকা সইতে পারবে তো মিঠি? সব ভুলে পারবে কি জীবনে এগিয়ে যেতে? নাকি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে পুনরায় নিজের অধিকার চাইবে মনিফের কাছে? যদি এমনটা হয় তবে খুব খারাপ হবে। একটা বড়সড় ঝামেলার সৃষ্টি হবে
দুই পরিবারের মাঝে। মামি বরাবরই শান্তিপ্রিয় মানুষ, কোনো প্রকার ঝামেলা তিনি চান না। তাই মিঠির ভেতরে কী চলছে তা জানতে তিনি প্রশ্ন করলেন, হ্যাঁ রে মিঠি, একটা সত্যি কথা বলবি? কি মামি, মনিফকে তুই কি পছন্দ করিস? নিজের ভুল বুঝতে পেরে তার প্রতি কোনো দুর্বলতা তৈরি করছিস? মিঠি তাচ্ছিল্য করে হাসল, করলি বা কি? সে যে আমার ভাগ্যে নেই, আমি জানি। একদিনের জন্যে হলেও তার মতো মানুষের স্ত্রী হতে পেরেছিলাম, এইটাই সৌভাগ্য আমার, আর কিছু চাই না। শুধু শেষবার তার সাথে একটু কথা বলতে চাই। আমার যে খুব জরুরি কথা আছে ওনার সাথে। কি এমন জরুরি কথা? মিঠি জবাব দিল না। সিথির সাথে বাদলের কীরকম সম্পর্ক তা না জেনে কাউকে কিছু বলাটা কতটুকু সমীচীন কে জানে। মিঠি কথা ঘোরাতে বলল, না মামি, এমনি ক্ষমা চাইব ওনার কাছে, এটাই। মামি মৃদু শ্বাস ফেলে বললেন, ছেলেটাকে ফোন করে আসতে বলি। মিঠির চোখ চকচক করে উঠল। উনি কি আসবে? আমি জানি না, তবে চেষ্টা করে দেখব। তবে তাকে বোঝানো যাবে না যে বাড়িতে আসিস। বলবো যে তালাকের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা আছে, একটু যেন আসে, তাহলে আসতে পারে। মিঠি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। উদাস চোখ মিলে আকাশ দেখল। তালাক শব্দটার কত ক্ষমতা! একবার বলাতেই দুটো মানুষের মাঝের সমস্ত সম্পর্ক গুড়িয়ে ভাঙচুর করে দেয়। বুকটা কাঁপছে মিঠির। ইচ্ছে করছে মনিফের সামনে দাঁড়িয়ে নিজেকে ভেঙে চুরে কেটে ফেলতে, হাত জোর করে আর একটিবার সুযোগ চাইতে। কিন্তু সে জানে মনিফ আর কোনোদিন তাকে সুযোগ দিবে না। দাঁড়া। ঘরের ভিতর ঢুকতেই বড় ভাইয়ের গম্ভীর কণ্ঠস্বর সিথির পিঠ দিয়ে ভয়ের শিহরণ বইয়ে দিল। সিথির পাজোড়া থমকে দাঁড়ালো, চোখে ভীতি, ঠোঁট কাঁপছে একটু একটু করে। সিথি নিজেকে সামলানোর বৃথার চেষ্টা করে চুপটি রইল। মনিফ এগিয়ে এসে সিথির মুখোমুখি দাঁড়ায়। বিজ্ঞ চোখজোড়া দিয়ে সিথির আপাদমস্তক পর্যবেক্ষণ শেষে প্রশ্ন শুনল সে, কোথায় গিয়েছিলি? সিথির ঠোঁট ভেজায়, ঢোক গেলে জবাব দিল, এই তো একটু সামনে। বর্ষার ভাইকে কেন আসতে বলেছিস? সিথি চমকালো। সে তো বর্ষার ভাইকে আসতে বলেনি। সাত্বিকে যখন বাদলকে তাদের বাসার সামনে দিয়ে চলে যেতে দেখল, তখন না দেখে পারল না সে। এক দৌড়ে নিচে নেমে কোনো মতে তাকে ডাকতেই বাদলের মিষ্টি হাসি চোখে পড়ল এবং তৎক্ষণাৎ আরও বিগলিত হয়ে উঠল মন। এরপর দুজনে হাঁটতে হাঁটতে কিছুটা দূরেই চলে গিয়েছিল। কিন্তু এই কথা ভাইয়া জানল কি করে তা ভেবে পাচ্ছে না সে। সিথিকে নির্বাক দাঁড়িয়ে থাকতে দেখে মনে ফোঁস করে শ্বাস ছাড়ে। বলল, কাণ্ডজ্ঞান কি কোনোদিন হবে না? মেহমানকে নিয়ে বাহিরে দাঁড়িয়ে কথা বলে কেউ, তাকে ঘরে ডেকে আনবে না? সিথি স্বস্তি পেল। মেকি ধমক দিয়ে বলল, তাকে আমি বলছি না, সে না আসলে আমার দোষ। তুমি শুধু শুধু আমাকে বকা দিলে ভাইয়া। বারান্দা থেকে তোদের দুটিতে দেখেছি আমি। ভেবেছিলাম তুই তাকে ডাকতে গিয়েছিস, কিন্তু কথা বলতে বলতে যে অন্যদিকে চলে যাবে তা ভাবিনি। আসলে এই সেই ব্যাপার নিয়ে কথা বলতে বলতে হারছিলাম একটু। সে তো তোমাদের বিয়ে নিয়ে দারুণ এক্সাইটেড। আমাকে শোনালো কী কী প্ল্যান করেছে তা সম্পর্কে। আমিও বললাম আমার প্ল্যানিং সম্পর্কে। এসব বলতে গিয়েই দেরি হয়ে গেল আর কি। মনিপ বলল, যাই হোক, এরপর কখনো দেখা হলে বাসায় ধরে নিয়ে আসবে। আমার হবু শালাসে, তাকে যথেষ্ট আপ্যায়ন না করলে কি হয় বল? সিথি হাসল। মনিফের ফোনটা বেজে উঠলে সে ঘরের ভিতরে প্রবেশ করল। প্রায় 1 মাস পর মিঠিকে চোখের সামনে দেখতে পেয়ে হকচকে উঠল মনিফ, যদিও সে তা প্রকাশ করল না। এসব কুচকানো কপাল বিরক্তির আভাস দেয়। মিঠি বুঝতে পারল তাকে দেখে মনিফ রেগে গিয়েছে, কিন্তু কিছু করার নেই। এই রাগ, এই বিরক্তি সাময়িক, সেদিকে সাবধান করতে বলতে হবে যে করে হোক। মনিফ উঠিয়ে দাঁড়ালো। যে ঘরে মিঠি ঢুকেছে সেখানে থাকার প্রয়োজন নেই। তাকে বেরিয়ে যেতে দেখে মিঠি দ্রুততার সঙ্গে ডেকে উঠল, শুনুন। উত্তরে মনিফ বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, অন্তত তোমার মতো চরিত্রহীন না। মিঠি থমকালো। মনিফের যে আবারও বিয়ে ঠিক হয়েছে তা সে জানত না, বা এরকম কিছু ভাবেওনি। মিঠি নিরুপায় লাগছে নিজেকে। চোখজোড়া ছলছল করে উঠলেও হাতের উল্টো পিঠ দিয়ে তড়িঘড়ি করে মুছে নিল। স্বাভাবিক কণ্ঠে বলল, অভিনন্দন আপনাকে। আপনার বিয়েতে আমি কোনো প্রকার বাধার সৃষ্টি করব না। আমার কিছু কথা আছে সেটা বলতে। মনিপ বলল, মাপ চাবে এই তো? দেখো, আমি তোমায় মাফ করতে পারবো কিনা জানি না। তুমি চলে যাওয়ার পর আমার ফ্যামিলি কী কী ফেস করেছে তা শুধু আমিই জানি। এমনকি লোকে এটাও ইঙ্গিত দিয়েছে যে আমার ভেতরে নাকি কোনো সমস্যা, নইলে বউ পালালো কেন? একটাবার ভাবতে পারো এসব কিছু তুমি? মিঠি নতমুখে বলল, ভেবেছিলাম ক্ষমা চাইব, কিন্তু এখন আর সেটাও চাইব না। আপনারা আমার জন্য যথেষ্ট সহ্য করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ধানাই পানাই ছাড়ো, তালাকের সব ব্যবস্থা হয়ে গেছে বললেই চলে। কাগজগুলো রেডি হয়ে গেলেই তোমার কাছে পাঠিয়ে দেব। সাইনটা করে দিবে আশা করি। মিঠি শুষ্ক গলায় বলল, পাঠাতে হবে না, আমি নিজে গিয়ে না হয় সাইন দিয়ে আসবো। আপনাকে আমার থেকে মুক্ত করতে একটুও ঝামেলা করব না সত্যি, কিন্তু আমার কথাটা একটু শুনুন প্লিজ। সিথির ব্যাপারে এইবার মনিফ সিরিয়াস হলো। ওর কপালে থাকা ভাঁজগুলো মসলিন হয়ে উঠল। মিঠি বলল,
আগে বসেন, আমি সব বলছি। মুনিফের তারা কণ্ঠ। যা বলার এভাবে বলো। তোমার মামি মিথ্যে বলে আমাকে এখানে এনেছে। তুমি আসো জানলে কোনো দিনও আসতাম না। তাই সময় নষ্ট না করে দ্রুত কথা শেষ করো। আঘাত পেল মিঠি। মনটা বিষণ্ণতায় ভরে উঠল। নিজের অনুভূতিগুলো অপ্রকাশিত রেখে সে বলতে শুরু করলো। আপনাদের বাড়ি থেকে পালিয়ে আসার পর আমার ব্যাপারে ঠিক কতটুকু জেনেছেন তা আমি জানি না, কিন্তু জানেন আমি বিপদে পড়েছিলাম। আপনাকে ফাঁকি দিয়ে যাকে ভরসা করেছিলাম সে আমাকে বিপদে ফেলেছিল। যদিও শেষ পর্যন্ত তার সাহায্য ছাড়া কোনোভাবেই বেঁচে ফিরতাম না আমি। মিঠি থামল, সময় নিল। মুনিফ বিস্ময় নিয়ে বলল, মানে? সজল আমাকে ফিরিয়ে দিয়েছে। আমার তো বিয়ে হয়ে গেছে, আপনার ছো আমার শরীরে, অসতী আমি। কিন্তু আমি তো তোমাকে এখন পর্যন্ত স্পর্শ করিনি। স্মিথ হাসে মিঠি বলল, সেটা আপনি আমি জানি, বিশ্বাস করি। সে জানেও না, বিশ্বাসও করবে না। তার মতে আমাকে বিয়ে করলেও অন্যের খাওয়া জিনিস নিয়ে জীবন পার করতে হবে, আর আমাকে নাকি তার ফ্যামিলি মানবে না। মূল কথা হচ্ছে আমার উপর থেকে রুচি, ভালোবাসা সব কিছুই হারিয়ে গেছে। নতুন জিনিস চোখে দেখেছি তো, তাই। সে যাই হোক, তার কথা বলে আর লাভ নেই। তার বিচার আল্লাহর হাতে ছেড়ে দিলাম। কিন্তু একজন আছে যার বিচার আমি নিজের হাতে করতে চাই। মিঠির চেহারা হুট করে শক্ত হয়ে উঠল। চোখে জ্বলছে ধিকি ধিকি আগুন। মুনিফ স্পষ্ট লক্ষ্য করল তা। তুমি কি বলছো কিছুই বুঝতে পারছি না আমি চলে আসতে চেয়েছিলাম, কিন্তু সজলের এক বন্ধু ওকে ভুলভাল বুঝিয়ে আমাকে ভোগ করতে চেয়েছিল। আমাকে নিয়ে ফুর্তি করাছিল তাদের মুখ্য উদ্দেশ্য। একজন না, তিনজন, যদিও বাকি তিনজনের চেয়ে ওই একজনের ভূমিকায় মুখ্য। সেও নাটের গুরু। সেই পরিকল্পনা সাজিয়েছিল আমাকে নিয়ে। সজলকে নিজের কথার জালে ফাঁসিয়ে আমাকে জঙ্গলে নিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ওদের হাত থেকে বাঁচতে আমাকে সহজলে সাহায্য করে। কিন্তু ওই জানোয়ার, ওর চোখের চাহনি, ওর স্পর্শ, ওর ভাষা আমি কিছুই ভুলিনি। ওকে সামনে পেলে টুকরো টুকরো করতেও দুইবার ভাববো কিনা সন্দেহ। আজকে সেই জানোয়ারকে দেখে এলাম আপনার বোনের সাথে দাঁড়িয়ে। আমি জানি না সে আপনাদের কি হয়, অথবা আপনার বোনই তাকে চেনে কিভাবে। শুধু জানি ওই ছেলেটা ভালো না, মানুষের চেহারার অমানুষও। আপনার বোনের সাথে কি সম্পর্ক তা তো জানি না, তাই আপনাকে আগে জানানোর কথা মাথায় এলো। আপনি স্যার আপনার বোনকে গিয়ে বোঝাতে পারবে না। সে থেকে বলবেন যাই করুক ভেবেচিন্তে করতে, কিছু করে আমার মতো আফসোস না করতে হয়। কিছু বলার হাসা ভারিয়ে ফেলেছে মুনিফ। মিঠির কথাগুলো বিশ্বাসযোগ্য হচ্ছে না, অথচ মিঠির চেহারা দেখে অবিশ্বাস করার উপায় নেই। ওর চেহারায় বলে দিচ্ছে ওই লোকটার প্রতি কতটা ঘৃণা জন্মেছে বুকের ভেতর। কিন্তু তার সাথে সিথি কিভাবে কি, আর তাকে কি চেনে মুনিফ? তার নামটা? মুনিফের মাথায় এই প্রশ্নটি জাগতে সে হুড়মুড় করে জিজ্ঞেস করে, কি নাম জানো তুমি? মিঠি ঘাড় নাড়ায়, জানি। ওর নাম কখনো ভুলব না আমি। বাদল। বাদল নাম ওর। বাদল নামটি শুনতেই বর্ষার কথা সবার আগে মনে পড়ে মুনিফের। তার হকচকিত মুখখানা ধীরে ধীরে ক্রোধের অনলে পড়তে শুরু করলো। বেশ ভালো কাহিনী সাজিয়েছে মেয়েটি। মুনিফকে পেতে মুনিফের বিয়ে ভাঙতে এতটা নিচে নামতে পারল মিঠি। বর্ষার ভাইকে জড়িয়ে আজেবাজে কথা বলতে একটু বিবেকে বাঁধল না। আর এত সুন্দর অ্যাক্টিং। মুনিফ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল মুহূর্তেই। এত রাগ তার আগে কখনো হয়নি। উত্তরের অপেক্ষায় চেয়ে থাকা মিঠিকে সে দুহাতে আঁকড়ে ধরল। মিঠি চমকে সরে যেতে চেয়েও পারল না। বিছানার উপর উপর করে চেপে ধরল তাকে মুনিফ। তারপর তার শরীরের উপর নিজেও ঝুঁকে পড়ল। পিঠে তীব্র ব্যথা হচ্ছে, অথচ মিঠির ভ্রুক্ষেপ নেই। এই প্রথম সে কারও এতটা কাছে এলো, তাও আবারও নিজেরই স্বামী, যার সঙ্গে কদিন বাদে অন্য একটি মেয়ের বিয়ে হয়ে যাবে। মিঠিকে নিজের অনুভূতি সামলানোর সময়টুকু দিল না মুনিফ। তার আগে কড়া কণ্ঠে বলল, তুমি এত খারাপ আমি ভাবতেও পারিনি। বর্ষার ভাইয়ের ব্যাপারে এসব উল্টাপাল্টা বলে আমাকে বিয়ে করা থেকে ফিরিয়ে আনবে, এমনটা ভাবলে কি করে? মেয়ে, তোমার সমস্যা কি? আমাকে বিয়ে করলে আমাকে অসম্মানিত করলে, এরপর যখন আবারও এগিয়ে যেতে চাইছি জীবনে, তখন এসব উদ্ভট নাটক শুরু করলে। মুনিফ একাধারে চিল্লাচিল্লি শুরু করে যাচ্ছে। তার চিৎকারের স্বরে মামি ঘরে উপস্থিত হন। মিঠির গায়ের উপর মুনিফকে ঝুঁকে থাকতে দেখে থতমত খেলেন, লজ্জাও পেলেন, কিন্তু থামলেন না। মুনিফকে টেনে মিঠির ওপর থেকে সরালেন। মুনিফ যেন মিঠিকে মারবে এমন হাবভাব থামানো যাচ্ছে না তাকে। মিঠি অবাক গলায় বলল, আমি কোনো বর্ষাকে চিনি না। ও এখন না চেনার ভান করছো? তুমি চেনো না আমার হবু বউকে? বাদল তো ওরই ছোট বোন। ওর বড় ভাইকে নিয়ে এত বড় অপবাদ দিতে তোমার মুখে বাদল না। তুমি কি ভেবেছো এসব শুনে আমি এই বিয়ে ভেঙে দেব? কখনো না। উল্টো এবার নির্ধারিত তারিখের আগেই বিয়েটা করব। এটাই আমার ফাইনাল কথা। আমিও দেখব তুমি কত নিচে নামতে পারো। মিঠি অশ্রুসিক্ত নয়নে বলল, বিশ্বাস করেন আমি যা বলছি সব সত্যি, এক বিন্দু মিথ্যা বলছি না। তাই তাহলে প্রমাণ দাও তোমার কথার। এইবার মিঠি চুপ হয়ে গেল। তার কাছে তো কোনো প্রমাণ নেই। মুনিফ ধমকে উঠল,
কি প্রমাণ চাওয়াতে মুখ কালো করে ফেললে কেন? প্রমাণ নেই তাই তো? তাহলে আমিও তোমাকে বিশ্বাস করি না। একটু থামলো মুনিফ। বুকের ভেতর অদ্ভুত ধরনের ব্যথা হচ্ছে একটা। তোমার মতো মেয়েকে আমি একদিন বিয়ে করেছিলাম ভাবতেও লজ্জা লাগছে আমার। ছি, তোমার মুখটা যেন আমার কখনো আর না দেখতে হয় আমার। মুনিফ বেরিয়ে গেল ঘর ছেড়ে। মিঠির থমথমে মুখখানায় ধীরে ধীরে অশ্রু ঝরছে। এতটা অসহায় ও নিরুপায় এর আগে কোনোদিন তো লাগেনি। একটা অচেনা নাম্বার থেকে বারবার ফোন আসে। পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করছে খুব। সজলের মেজাজ খিচে আছে। গত দুদিন ধরে খুব চাপে আছে সে। পাত্রীপক্ষ থেকে হুট করে জানানো হয়েছে মেয়ে কিছুতেই বিয়েতে রাজি হচ্ছে না, তাই তারা এই মুহূর্তে বিয়েটা দেওয়া ভালো মনে করছে না। অথচ আর 5 দিন পর বিয়ের তারিখ ছিল। সবকিছু বাজার করা শেষ। একটা বড় নাম্বারে মেহমান দাওয়াত দেওয়া হয়ে গেছে। শেষ মুহূর্তে এসে এভাবে কেউ মানা করে দেয়, এটা কি ছেলে খেলা পেয়েছে নাকি? সজল নিজের রাগ থামাতে না পেরে দলবল নিয়ে হবু শ্বশুরবাড়ি ভাঙচুর করে এসেছে। সেই ভাঙচুর সামাল দেওয়ার সময় হবু শ্বশুরমশাই কিছু না বললেও পরবর্তীতে তার আপন শালা যে কিনা পুলিশের বড় অফিসার, তাকে ডেকে এনেছে। তার সামনে সজল ভেজা বিড়াল, একদম নইয়ে গেছে। সজলের বাবা অনেক হম্বিতম্বি করেছে, লাভ হয়নি। মেয়ের বাবা বললেন, আমি জানি আমাদের ভুল হয়েছে, কিন্তু এর জন্য একটা কিছু ব্যবস্থা আমি করতাম তো। কিন্তু আপনার ছেলে যে এভাবে এসে আমার বাড়িতে গন্ডগোল করে গেছে, আমাকে, আমার পরিবারের সবাইকে মারার হুমকি দিয়ে গেছে, এটা কি কোনো ভদ্রতার পরিচয় দিল? ভাগ্য ভালো বিয়েটা হয়নি, নইলে জানতাম কি করে আস্ত একটা গুন্ডার হাতে মেয়েকে তুলে দিচ্ছি। সেই মামা ওরফে বড় অফিসার বললেন, আপনার ছেলে যে ভুল করেছে তা ক্ষমার অযোগ্য। হয় ওকে থানায় নিয়ে যাব, আর নইলে যেসব জিনিস ভেঙেছে তার ক্ষতিপূরণ স্বরূপ 2 লক্ষ টাকা দিতে হবে, তাও 3 দিনের মধ্যে। এসব নিয়ে হইচই হাঙ্গামা করে শেষ তো আর লাভ হলো না কোনো। হাজতে ছেলেকে পাঠানোর মতো পাষাণ তো আর বাপ হতে পারে না, তাই সে সম্বলটুকু দিয়ে দিলেন মেয়ের বাপের হাতে। এভাবে একটা মৌখিক মিটফাট হলো ঝামেলার, কিন্তু বাসায় নিয়ে প্রচুর ঝামেলা চলছে। সজলের বাবা সজলকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। এরকম মাস্তান ছেলের মুখটাও তিনি দেখতে চান না, এমনকি এর পড়াশোনা বাবদ আর একটা পয়সাও খরচ করবে না বলে দিয়েছেন। সজলকে মায়ের সামনে এ নিয়ে ঘ্যান ঘ্যান শুরু করলো কতক্ষণ। সে জানে মা সবসময় তাকে সাপোর্ট দিয়ে এসেছে এবং এবারে দিবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে মাও বললেন, বড় তো কম হোস নাই, এখন এরকম পাগলামি করলে চলে? তোর জন্য আর কতদিন নিজের সংসারে আগুন লাগাবো আমি? ভালো হয় তুই চলে যা এখান থেকে, তোর বাপের মাথা গরম। সেই মাথা যতদিন ঠান্ডা না হয় ততদিন ঢাকায় গিয়ে থাক। ঢাকায় গিয়ে কই থাকবো? টাকা ছাড়া 1 ঘন্টাও চলে না ঢাকায়। টাকা কই পাবো? কেন, নিজে কামাই করবি? অনেক তো খাইলে আমাদেরটা, এবার তুই কামাই করে আমাদের খাওয়া। তোর আরও ভাই বোন আছে, ওদের কথাও চিন্তা করতে হবে আমাদের নাকি? সজলের মুখ দিয়ে অশ্লীল কিছু বাক্য বেরোতে গিয়েও থেমে গেল সে। তারপর বাইরে বেরিয়ে এসেছে। তেজের রোদ্দুরে মাঠে বসে রয়েছে 2 ঘন্টা যাবৎ। এখানেই চান্দি ফেটে মরলে মরুক সে, বাসায় যাবে না আর। একটা তিক্ততা গলায় ভরে উঠেছে, কিন্তু বারবার এই অচেনা নাম্বারটি থেকে ফোন আসায় সমস্ত মনোযোগ নষ্ট হলো। শেষমেশ টিকতে না পেরে ফোনটা কানে তুলে নিল সে। ঝংকার তোলে বলল, হ্যালো। ওপাশ থেকে ভেসে এলো অনেক দিনের পুরনো পরিচিত কণ্ঠস্বর। মিঠি ভেজা গলায় ডাকলো, সজল। সজল বিস্ময়ে চোরায়। মিঠি তাকে ফোন দিয়েছে। মেয়েটার কণ্ঠস্বর এমন শোনাচ্ছে কেন? কাঁদছে সে, কিন্তু কেন? আর কাঁদলেই বা তাকে ফোন দেওয়া লাগবে কেন? সজল অস্থিরতা অনুভব করলো, তড়িঘড়ি করে বলল, মিঠি, মিঠি তুমি? ওপাশ থেকে সেই ভেজা কণ্ঠ, আমি। চিনতে পেরেছ তাহলে? সজল এই কথার জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন ছড়ে, এতদিন পর আমাকে কি দরকার? সেদিনের জন্য ধন্যবাদ। ঘামে জবজবে হয়ে উঠেছে তার শরীর। রৌদ্রের তীব্রতায় মুখমণ্ডল লালচে বর্ণ ধারণ করেছে। গলার ভেতরে অসহনীয় তেষ্টা, জিভ জড়িয়ে আছে। এরকম কঠিন পরিস্থিতিও হাসল সে। তুমি কিন্তু আমার জন্যই বিপদে পড়েছিলে, মিঠি বলল। আবার তুমি সাহায্য করেছিলে, তাই একটা ধন্যবাদে কিছুই যায় আসে না। কিন্তু সেই একই বিপদে আবারও একজন পড়তে নিচ্ছে সজল। এবারও তোমার সাহায্য দরকার আমার, শুধু এই সাহায্যটা করে দাও। এরপর আর কোনোদিন তোমাকে ফোন করব না, কোনোদিন তোমার আর তোমার স্ত্রীর ভেতর আসবো না, প্রমিস। সজল ফিসফিস করে বলল, আমার বিয়েটাও ভেঙে গেছে মিঠি। মিঠি শুনতে না পেয়ে শুধালো, কি বললে? না কিছু না। কিসের বিপদ আর কি সাহায্য? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি, সব বলছি। বাদল আর সিথির কথা তুলল মিঠি। খুলে বলল কিভাবে আরও একটি মেয়েকে ফাঁসাতে চলেছে বাদল। সেদিন সিথির ওই প্রাণখোলা হাসিতে মিঠি ভালোবাসার গন্ধ পেয়েছিল। সিথি মেয়েটা মন দিয়ে ভালোবাসলেও বাদল বাসবে না। 2 দিন ফুর্তি করে ছেড়ে দিয়ে চলে যাবে, তারপর মেয়েটার কি হবে? গুমড়ে গুমড়ে মরবে ভেতরে ভেতরে। ওদের কারণে মনিফের বিবাহিত জীবনেও নানান সমস্যা তৈরি হতে পারে, কেননা বাদল যে তারই হবু স্ত্রীর আপন ভাই। ভাগ্য কত অদ্ভুত খেলা খেলতে পারে।
কোথা থেকে কোথায় এনে দাবার গুটি চলে যায়। ভারী অবাক করা বিষয়, কিন্তু এবার বাদলকে কিছুতেই জিততে দেওয়া যাবে না। ওর মুখোশের আড়ালে লুকিয়ে থাকা ভয়ানক চেহারাটা সবার সামনে তুলতে পারলে সিথি নিজের পবিত্র ভালোবাসা অপাত্রে তুলে দেবে না। বর্ষাও নিজের ভাইয়ের জন্য প্রাণপ্রিয় স্বামীর সঙ্গে ঝগড়া করবে না। একজন বাবা মা সাবধান হয়ে যাবে ছেলের বিষয়ে। ছেলের জন্য অন্য কোনো মেয়ের জীবন নষ্ট হতেও দিবে না। কিন্তু কিভাবে প্রমাণ করবে মিঠি? তার কাছে তো কোনো প্রমাণ নেই যে বাদল একটা খুব খারাপ লোক। খুব ভাবার পর সজলের নামটাই মাথায় এসেছে তার। যদি কেউ সাহায্য করতে পারে তবে সেটা সজল। সজলও সেদিন উপস্থিত ছিল। সজল যদি সবাইকে সবটা বলে দেয় তাহলে হয়তো বিশ্বাস করবে সবাই। সব শুনে সজল মিনিট খানেক চুপচাপ রইল। ওদিকে মিঠি বলে চলেছে, একটা বেদনায় ভরা কণ্ঠস্বর স্বগতোক্ত করছে, মুনিফ আমাকে বিশ্বাস করেনি। উল্টো তার ধারণা তার বিয়ে ভাঙার জন্য আমি সব উল্টাপাল্টা কথা বলতেছি। সে আমার কাছে প্রমাণ চায়। আসলে তো আমার মতো চরিত্রহীন মেয়ের কথা কে বা বিশ্বাস করবে? আমি পালিয়ে এসেছিলাম সবাইকে ফেলে, কারো কথা না ভেবে। আমার মতো মেয়ে এই তো ডিজার্ভ করে। বাদল যদি সেদিন আমার কোনো ক্ষতিও করতো তাও ওর কোনো দোষ থাকতো না, কারণও ছেলে আর আমি মেয়ে। মেয়ে হয়ে পালিয়ে যাওয়ার মতো দুঃসাহস যখন করতে পেরেছি তখন তার ফল হিসেবে নিজের সব সম্পদ খুইয়ে আসাটাও কিছু না। অন্তত এই সমাজের কাছে, এই সমাজের ধর্ষককে নয় ধর্ষিতাকে কথা শোনানো হয়। নইলে সবচেয়ে নিরাপদ স্থান নিজের ঘরে ফিরেও কেন কোনো ধর্ষিতাকে আত্মহত্যার মতো জঘন্য একটা পথ বেছে নিতে হয় বলতে পারো সজল? সজল নিঃশ্বাস ছাড়ল। কিন্তু আমি বললেও তারা কেন বিশ্বাস করতে চাইবে? বাদলের যে রূপ সে সবসময় দেখিয়ে আসে ওটাকে বিশ্বাস করে সবাই। আর এই বিশ্বাসের গভীরতা অনেক। অত গভীর বিশ্বাস ভাঙতে পারার সাধ্য আমাদের নেই। উল্টো আমি যদি যে এইসব বলি তবে সবাই তোমাকে ভুল বুঝবে, আরও ভাববে আমার সাথে তোমার সম্পর্ক আছে, তাই আমাকে দিয়ে তুমি এসব কথা বলাচ্ছ। ঘৃণার পাল্লাটা বেড়ে যাবে মিঠি। বাস্তবতা দিয়ে চিন্তা করো, সে যদি বিশ্বাস করত, একদিনের পরিচিত তোমার কথায় বিশ্বাস করত। আমাকে তো সে চিনি না, আমাকে কেন বিশ্বাস করবে? মিঠি চুপ করে রইল। এভাবে সে ভেবে দেখেনি সজল যা বলছে সত্যি। বাদলকে খারাপ প্রমাণিত করার জন্য তাই শক্তপোক্ত প্রমাণ একেবারে হাতে নাতে ধরা যাকে বলে। কিন্তু এটা তো বাস্তবতা, কোনো নাটক কিংবা সিনেমা নয়। কিভাবে কোনো পরিস্থিতি সৃষ্টি করবে মিঠি, যেই পরিস্থিতিতে বাদল নিজের মুখোশ খুলে ফেলবে? স্মৃতিকে সে এত দ্রুত নয়, ধীরে ধীরে ভোগ করবে। করতেই থাকবে। যখন বিয়ের প্রসঙ্গ আসবে তখনই সরে যাবে। বাদল আর যাই হোক এক নারীতে সন্তুষ্ট বলা ছেলে নয়, তাই একজনকে বিয়ে করে সারা জীবন কাটিয়ে দেওয়ার মতো চিন্তা সে করতেই পারে না। তবে কি মিঠি হেরে গেল? বাদলের মতো একটা নরপশু জিতে যাবে? মিঠির হাঁসফাঁস লাগছে। কি করলে কোন উপায়ে বাদলের আসল চেহারা বের হয়ে আনা যায় সবার সামনে? কেউ কি নেই তাকে সাহায্য করার মতো? মিঠি চোখ মুদে বার কয়েক ভেবে দেখল, আসলে কেউ নেই তাকে সাহায্য করার জন্য। ওপাশে সজলের গলা ভেসে উঠল। মিঠি স্নেহ তরঙ্গহীন গলায় বলল, রাখি আমি, ভালো থেকো। মিঠি শোনো, মাঝে মাঝে শয়তানরা জিতে যায়। তোমাকে একটা উপদেশ দিই, এসবের মধ্যে জড়িও না নিজেকে, নিজের ক্ষতি হবে। মিঠি আনমনে হুম বলে ফোন কেটে দিল। তারপর ডুবে গেল গভীর চিন্তা ভাবনায়। ভাবনার অলিগলিতে ঘুরেও শেষমেশ কোনো কিনারা করতে পারল না সে। শহরের বুকে নিস্তব্ধতা রাতকে ভীষণ একা মনে হয়, তাই হয়তো নিঃসঙ্গ ব্যক্তিরা রাতটাকে আপন করে নেয়। বারান্দায় নিঃস্ব বসে নিকশ কালো আধারের পানি ড্যাবড্যাবে চোখ জোড়া মেলে রেখেছে মুনিফ। তার মনের ভেতর অনেক প্রশ্নের ভিড়, একটারও উত্তর নেই। মিঠির কথাগুলো কানে বাজছে ঠিকই, কিন্তু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। বাদল কত অমায়িক, হাসি খুশি ছেলে, তার নামে এত বড় একটা কলঙ্কে কিভাবে লেপে দিল মেয়েটা? কিন্তু বাদলকে বা চিনি কিভাবে সে? মুনিফ নড়ে চড়ে বসতে উত্তর পেল, হয়তো মুনিফের বিয়ে হয়ে যাবে শুনে সে খোঁজ খবর লাগিয়ে বাদলের ব্যাপারে জেনেছে এবং এই বিয়ে ভাঙতে এরকম একটি মিথ্যে অপবাদ রটনার চেষ্টা করছে। মেয়ে ছেলে জড়িত ঘটনাগুলো খুব ভয়ানক হয় কিনা প্রশ্নের উত্তরগুলো মাথায় আসতে মুনিফের চল শক্ত হলো। এবার কত খারাপ মিঠি, নিজে তো ছেড়ে চলে গিয়েছে, আবার নিজে এসে মুনিফের জীবনে জড়াতে চাইছে। যখন জড়াতে পারছে না তখন মিথ্যে নাটকের মাধ্যমে আরও একটি ছেলে জীবন ধ্বংস করে দিতে চাইছে। মুনিফ যখন 7-5 বিষয়গুলো ভাবছিল ঠিক তখনই ফোন এলো, অচেনা নাম্বার। মুনিফ স্বাভাবিক কণ্ঠে ফোন ধরে বলল, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে চাপা মিহি কণ্ঠে মিঠি জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। বাকিটা বলার আগেই মুনিফ প্রায় হুঙ্কারের স্বরে বলল, মিঠি। মিঠি কি জবাব দিবে ভেবে না পেয়ে চুপ করে রইল। মুনিফের রাগ আবারও নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। সে কাটা কাটা গলায় বলল, মেয়ে তোমার সাহস দেখে অবাক হচ্ছি। কোন সাহসে আমাকে ফোন দিয়েছ তুমি? আমার কথাগুলো একবার বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। আপনার বোনের জীবনটা। মিঠির মুখের কথা কেড়ে নিল মুনিফ। আমার বোনের জীবন নিয়ে তোমাকে ভাবতে বলছে কে? আমি বলছি,
লাস্ট ওয়ার্নিং দিছি, আমার জীবনটা আর নষ্ট করো না। আমি তোমাকে একবার ছেড়ে দিছি, দ্বিতীয়বার আর ছাড়ব না। টুট টুট শব্দে ফোন কেটে গেল। মিঠি দীর্ঘশ্বাস ফেলে হতাশায় ডুবে গেল। রাতের বেলা মামা মামি জোর করেও খাওয়াতে পারল না তাকে। একলা নীরবে বসে রইল জানালার পাশটায়। কিছুতেই বাদলের হাত চেপে ধরার দৃশ্যটি ভুলতে পারছে না। মাঝপথে কখনো সেই দৃশ্য উড়ে এসে আবার উড়ে চলে যায়। এরপর আসে সিথির সাথে বাদলের হেসে হেসে কথা বলার দৃশ্যটি। মিঠি নিজেকে কিছুতেই স্থির করতে পারে না। সে কি বেশি ভাবছে, নাকি তার জায়গা থাকলে প্রতিটি মেয়ে এমন করতো কে জানে। বাদল শুধু তারই নয়, এর আগেও অনেকের সাথে এমন করেছে, এটা নিশ্চিত মিঠি। নইলে হুট করে কেউ এত সাহস পায় না। আর শুধু সিথি নয়, সামনে আরও অনেকের জীবন নষ্ট করতে চলেছে এই ছেলে। না, নিজেকে সামলে রাখতে পারছে না মিঠি। একটা অচেনা সত্তা ধীরে ধীরে জেগে উঠছে তার মাঝে। পাপ ঘটাতে ইচ্ছে করছে ভীষণ রকম করে, কিছুতে নিজেকে থামাতে পারছে না সে। প্রায় মধ্যরাত এখন। মামা মামি ঘুমিয়ে গেছেন, তাদের বড় মেয়ে ছোট ছেলে তারাও ঘুমিয়ে। মিঠি নিঃশব্দে উঠে এলো। একটা বড় কালো ওড়না দিয়ে নিজেকে ভালো মতো পেঁচিয়ে ধীরে ধীরে দরজা খুলে বাহিরে বেরিয়ে আসে। উঠোনে নেমে এক মুহূর্ত থামল, পেছন ঘুরে একবার তাকালো এতগুলো বছর কাটিয়ে আসা বাড়িটির দিকে। চোখ ঝাপসা হয়ে এলো তার। জীবনে আর যাই করুক, এই কাজটি না করলে কিছুতেই স্বস্তি মিলবে না। এটি যেন নৈতিক দায়িত্ব তার। একটি জানোয়ারকে চিরদিনের জন্য মুক্ত করে দেওয়া, তার ছবল থেকে আরও অনেক মেয়েকে বাঁচানো। মিঠি হাতের উল্টো পিঠ দিয়ে চোখজোড়া মুছে নিয়ে পথ চলতে শুরু করলো। বেশ রাত হয়ে গেছে। মুড়ির দোকানে রাতভর আড্ডা চলে বাদলের মতোই ভবঘুরে ছেলেপেলেদের। একজন আবার ক্যারামবোর্ড বসিয়েছে। জমজমাট আড্ডা। কখন যে রাত বেড়ে যায় বোঝাই যায় না। দুই পকেটে হাত গুছিয়ে ঠোঁট গোল করে বাঁশি বাজাতে বাজাতে বাড়ির দিকে এগিয়ে চলছে বাদল। সেই সাথে মাথায় চলছে নানান চিন্তাভাবনা। আজকেও রিনি নামে এক মেয়ের সঙ্গে রুম ডেট করে এসেছে। শরীরটা বেশ চাঙ্গা লাগছে তাই। কদিন পর পর নতুন মৌমাছির সন্ধান করা যেন বাদলের ফরজ কাজ। অবশ্য তাকে এত বেশি বেগ পোহাতে হয় না। ইনোসেন্ট সাজার নাটকটা বেশ ভালোই রপ্ত করতে পেরেছে। আর মেয়েরাও তার বাহ্যিক সাদা ত্বকের প্রেমে পড়তে 2-3 ঘন্টার বেশি সময় নেয় না। বাদল বাঁশি বাজানো থামিয়ে হঠাৎ হেসে ওঠে। সিথি নামের বোকা মেয়েটা ইতিমধ্যেই তাকে নিয়ে আকাশকুসুম কল্পনা যে করে ফেলেছে সেটাও জানে বাদল। করুক, আকাশকুসুম কল্পনা কখনো সত্যি হয় না, সিথিরও হবে না। মাঝখান দিয়ে বাদলকে কিছু দিনের জন্য তৃপ্তি দিবে। এই আশেপাশে কেউ নেই, জনমানবহীন এলাকা যেন। বাদলের কখনো ভয় লাগে না। অন্ধকার পথ ধরেও দিব্যি হেঁটে চলে। আজ কেন যেন এই নির্জন পথটাকে বড় অচেনা মনে হতে লাগলো। একটা গা ছমছমে পরিবেশ, ভয় লাগছে। বাদল হঠাৎ থমকে গেল। পেছন করে বিদ্যুৎ গতিতে তাকিয়ে কি যেন খুঁজল। তারপর কিছুই নেই দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার পা বাড়ালো। হুট করে একটা বড় ইট তেড়ে এলো পেছন দিক থেকে। বাদল দেখতেও পেল না, শুধু টের পেল একটা তীব্র ব্যথা মাথার পিছনে ডিগটায়। হাত চাপা দিতেই রক্ত ভরে উঠল। বাদল চমকে পিছন ফিরিতে তাকে আরেকটা ইট এগিয়ে এলো। এটাও বেশ বড়। বাদলের মুখের একপাশ কিছুটা থেতলে গেল। অস্ফুট আর্তনাদ করে উঠল সে। তার আর্তনাদ কে ঢাকতেই বোধ হয় দূরে কয়েকটি কুকুর একত্রে ঘেউ ঘেউ করে উঠল। সেই চিৎকারের ভেতর তার অস্ফুট আওয়াজ কেউ শুনতে পেল না। আর কে বা শোনার জন্য বসে আছে এই মধ্যরাতে। বাদল ভীতি চোখে তাকালো। অবাক হয়ে দেখল 1 মাস আগের আকুতি মিলিত করা সেই মেয়েটি আজ খোলা চুলের রন্তমূর্তি রূপ ধারণ করে এসেছে তার সামনে। সবচেয়ে ভয়ঙ্কর কথা, ওর এক হাতে বড় সাইজের বটি। ওই গিয়ে ইট ছুঁড়ে মেরেছে। ঘটনা বেগতিক দেখে বাদল পিছন ঘুরে দৌড় দিল। বেশি দূর যেতে পারল না। ছোটবেলায় ঢিল দিয়ে গাছ থেকে আমলিচু পাড়ার দক্ষ হাতের মেয়েটা পুটলির ভেতর থেকে বড় আরেকটি ইট বের করে ছুঁড়ে মেরেছে। এবারে লক্ষ্যভ্রষ্ট হয়নি। বাদলের মাথার পিছনে এমনভাবে লেগেছে যে সে আর্ত চিৎকার করে ওখানে বসে পড়ল। সে জুতোকে উৎভ্রান্তের মতো দৌড় এলো মিঠি। একটা পা তুলে দিল বাদলের পিঠের ওপর। বটিটা ঘাড়ের কাছে ধরে জোরে জোরে শ্বাস ফেলল। বাদল আগতি করছে ঠিক সেরকমভাবে যেভাবে একদিন মিঠি করেছিল তার কাছে। মিঠি, আমায় ক্ষমা করো মিঠি, আমি অনেক ভুল করছি। আমি অনুতপ্ত সেসবের জন্য। প্লিজ আমাকে ছেড়ে দাও তুমি, প্লিজ মিঠি। মিঠি নিচু হয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। বাদলের কানের কাছে ফিসফিস করে বলল, তোর মতো পশুকে মাফ করে দিলে আমি যে আমাকে মাফ করতে পারবো না। আর তোর অনুতপ্ততা, হা হা হা। মৃত্যুকে সচকে দেখলে সবারই হুঁশ ফিরে আসে, কিন্তু আজরাইল কি সময় দিবে? আমিও দেব না। তোর সময় এখন এই মুহূর্তেই শেষ। বাদল হাউমাউ করে কেঁদে কিছু বলতে নিছিল। তার আগেই শরীরের সমস্ত শক্তি দিয়ে আগ্রাসী মেয়েটা ভয়াবহ কাণ্ড ঘটিয়ে ফেলল। ফিনকি দিয়ে রক্ত ছুটে গেল ঘাট থেকে। মাথার অর্ধেকটা আলাদা হয়ে গেছে। দেহটা বার কয়েক ঝাঁকি দিয়ে থেমে গেল চিরতরে। মিঠি বসে পড়ল। ওনার আঁচল দিয়ে মুখে ছিটে আসা রক্তফোঁটা মুছে ধীরে ধীরে উঠে দাঁড়ালো।
একদলা থুতু বাদলের নিথর শরীরটার উপর ফেলে যেভাবে নিঃশব্দে এসেছিল সেইভাবেই নিঃশব্দে যাত্রা করল। 3 মাস পেরিয়েছে এরপর। ভোরবেলা একজন পথচারী সর্বপ্রথম দেখেছিল বাদলের লাশ। সেই পুলিশকে খবর দিলে বাদলের পরিবার জানতে পারে তাদের আদরের ধন আর পৃথিবীতে বুকে নেই। পুলিশ জিজ্ঞেস করেছিল, অবশ্য আপনাদের ছেলে রাতে বাড়ি ফেরেনি, আর আপনারা কেউ একবারও খোঁজ করলেন না? উত্তরে সবাই ইনিয়ে বিনিয়ে বলেছে ও প্রায় রাত করে বাড়ি ফিরত, আবার মাঝে মাঝে সকালে আসতো। এমনিতেও ভালো, খারাপ কোনো অভ্যাস নাই, কিন্তু আড্ডাবাজ খুব। এই সেই উত্তরে পুলিশ বুঝে নিয়েছে বাদল কতটা ভালো মানুষ ছিল। বাদলের মৃত্যুর সংবাদ মিডিয়া প্রচার করলে ধীরে ধীরে সবাই জানতে পারে। তখন বেরিয়ে আসে আরেক সত্যতা। একটি দুটি নয়, প্রায় জনা 20 মেয়ে জবানবন্দি দেয় ওর মতো ছেলের মৃত্যু হয়ে ভালোই হয়েছে, আল্লাহ আমাদের মনের কথাটা শুনেছেন। মেয়েদের জীবন ধ্বংস করা ছাড়া আর কি বা যোগ্যতা ছিল এই ছেলের? স্মৃতি প্রথমে মুশড়ে বললেও এসব মেয়েদের জবানবন্দি শুনে নিজেকে সামলে নিয়েছে। উপরন্ত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে তার জীবনটা নষ্ট না হওয়া থেকে বেঁচে গেছে বলে। পুলিশ অনেক হদিশ করে কোনো কিনারা না করতে পেরে এবং বিভিন্ন মেয়েদের জবানবন্দি শুনে শেষে কেসটাই ক্লোজ করে দিল। একটা খবিশ বিদায় নিয়েছে। তদন্ত দরকার পড়ে তখন, যখন কোনো ভালো মানুষের ওপর অন্যায় হয়। এখানে একটা অন্যায়কারী তার প্রাপের শাস্তি পেয়েছে। এখানে তদন্তের কিছুই নেই। বাদলের বন্ধু বান্ধবদেরও জিজ্ঞাসা করে তেমন কিছু পাওয়া যায়নি। সজল মিঠির নাম একবারও উচ্চারণ করেনি, বলেনি তমালও অভিয়। তবে তারা মিঠিকে বাঁচাতে বা মিঠির ব্যাপারটা ঢাকতে যে মুখ খোলেনি এমন না, তারা নিজেদের বাঁচাতে সেই ব্যাপারটা চেপে গিয়েছে। পরে কেঁচো খুঁড়তে গিয়ে সাপনা বেরিয়ে যায়। ধীরে ধীরে সবাই সবকিছু ভুলে মেনে নিয়ে জীবনে এগোতে শুরু করে। অদ্ভুত সত্য হলো, কেউ কারোর জন্য থেমে থাকে না। একজন মানুষ চলে গেলে তার জন্য শূন্যতা তৈরি হয় ঠিক, কিন্তু তাতে কারো জীবন, খাওয়া দাওয়া, নিত্যদিনের রুটিন পরিবর্তন হয়ে যায় না। বাদলকেও ভুলে বর্ষা মনিফের হাত ধরে নতুন জীবনে পা বাড়িয়েছে। বাদলের বাবা মাও ছেলের শোক ভুলে থাকার চেষ্টা করেন স্বাভাবিক জীবন যাপনের জন্য। শুধু একজনের জীবন থমকে গেছে, আর সে হলো মনিফ। সে জানে এই হত্যার পেছনে কার হাত। শুধু আফসোস হয় মেয়েটাকে কেন বিশ্বাস করল না। মাঝে মাঝে একাকী ফোনে আসা একটি মেসেজের দিকে চেয়ে থাকে। যেদিন রাতে বাদল খুন হয় সেদিন রাতে মেসেজটি এসেছিল। লেখা ছিল, সময় ফুরিয়ে গেছে, অন্যায়ের বদলে অন্যায়কারী হয়েছি, আফসোস নেই তাতে। যে হাত আমাকে অপবিত্র করতে চেয়েছিল সেই হাত আমি চিরতরে থামিয়ে দিতে পেরেছি, এতেই প্রশান্তি। শুধু একটাই আফসোস রয়ে যাবে, আপনার রাঙাবউ হতে হতেও আর হয়ে উঠতে পারলাম না। থাক, বর্ষা ভাবিকে বলবেন আপনার অন্তরের সমস্ত শূন্যতা যেন ধুয়ে মুছে দেয়। পারলে ক্ষমা করে দিবেন আমাকে। একাকে জীবনের পথে চললাম, আর কোনো দিন দেখা হবে না জানি না, তবে আমি আপনাকে শেষ নিঃশ্বাস ছাড়ার আগে একবার দেখতে চাই। এই ইচ্ছেটা পূরণ হবে জানি না। মনিব শত শতবার মেসেজ আসা নাম্বারটিতে ফোন দিয়ে বন্ধ পেয়েছে। গুগলে লোকেশন ট্র্যাক করেও কিছু পায়নি। তবে এই ব্যাপারে মনিব কাউকে কিছু বলেনি। অনেক তো হলো, এবার এই মেয়েটারও বিশ্রাম প্রয়োজন। কিন্তু মনিব ভাবে মিঠি কোথায় হারিয়ে গেছে? সে কি আদৌ এই সুন্দর পৃথিবীতে দেখতে পারছে, নাকি অভিমান করে নিজের জীবনটাও? ভাবতে ভাবতে হাঁপিয়ে উঠে সে, তবুও কোনো প্রশ্নের উত্তর মেলে না। সমাপ্ত।